হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকের দিনের দ্বিতীয় ক্লাসে আমরা কিন্তু সেই পরিসংখ্যান নিয়ে কথা বলবো। সুতরাং আমরা পড়ছিলাম যে এসএসসি জেনারেল ম্যাথের আমাদের সর্বশেষ যে চ্যাপ্টারটি পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স সেই সম্পর্কে। এই পরিসংখ্যানের প্রথম ক্লাসে আমরা পরিসংখ্যান কি জিনিস, পরিসংখ্যান কি একটা ফালতু চ্যাপ্টার নাকি একটা বেশ মজাদার এবং খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা সম্পর্কে জেনেছিলাম। আরো জেনেছিলাম যে পরিসংখ্যানের যে গণসংখ্যা সারণী, ক্রমযোজিত গণসংখ্যা সারণী এবং বিভিন্ন প্রকার যে গ্রাফ হয় সেগুলো। সো এই প্রথম পার্টটুকু তো শেষ। এখানে কি পরিসংখ্যানের সমাপ্তি? না, আরো কিছু জিনিস বাকি আছে যেটা আমরা এই ক্লাসে পড়বো। তো যেই প্রথমে ক্লাসটি যারা মিস করেছো তাদেরকে বলবো যে এই ক্লাসটি কিন্তু আমাদের ওয়েবসাইটে, এটা বারবার মনে করিয়ে দিই আমি তোমাদের, এই ক্লাসটি কিন্তু আমাদের এই যে ওয়েবসাইট www.10minutschool.com এ গেলেই তুমি পাবে। ওয়েবসাইটের এই যে অপশনগুলো নিচে দেখতে পাচ্ছ, এখান থেকে এই তৃতীয় অপশনটি বা থেকে লাইভ ক্লাস ক্লিক করবে এবং দেখতে পারবে যে আমাদের এসএসসি ও এইচএসসি যত প্রকার লাইভ ক্লাস এ পর্যন্ত হয়েছে সবগুলো রয়েছে। এই যে গণিত দেখতে পাচ্ছ, প্রথম পত্র দ্বিতীয় পত্র যদিও লেখা, এর ভেতরেই আছে আমাদের হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ, অর্থাৎ প্রথম পত্রের ভিতরে পাবে জেনারেল ম্যাথের জিনিস, হায়ার ম্যাথের জিনিস পাবে দ্বিতীয় পত্রে। সো এখানে যত আমাদের লাইভ ক্লাস হয়েছে এ পর্যন্ত সবগুলো কিন্তু পেয়ে যাবে। তোমাদের আর ছুটোছুটি করে ঘোরাঘুরি করতে হবে না যে আচ্ছা ভাই এই লাইভ ক্লাসটা আমি কই পাবো বা এইটার ক্লাসটা কই। সো এই ধরনের কোনো আর চিন্তা নাই। যাই হোক, এখন আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে আমরা যেটা করি যে ক্লাসে যারা ছাত্রছাত্রী উপস্থিত হয় তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। সুতরাং দেখতে পাচ্ছি যে অনেকেই লাইভ ক্লাসে ইতিমধ্যে জয়েন করে ফেলেছো এবং আস্তে আস্তে মানুষ আরো অনেক চলে আসছো তোমরা। তো দেখতে পাচ্ছি সর্বপ্রথম কমেন্টটা করেছে জিহান খান মজাদার। হ্যাঁ, আমাদের এই ক্লাসটি যদিও পরিসংখ্যান অনেক বলে ভাইয়া খুব বোরিং ক্লাস, এই হাবিজাবি জিনিস পড়বো না, বাট আমরা এই ক্লাসের পর যেন বলতে পারি যে পরিসংখ্যান একটা মজার এবং বেশ সহজ জিনিস। তুমি যোগ বিয়োগ যদি পারো এবং সামান্য ছোট ছোট অঙ্ক কয়টা যদি গুণ দিতে পারো, ব্যাস শেষ, তোমার পরিসংখ্যান তুমি একদম 100-এ 100 পুরো মার্কস পেয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে করো তুমি এখন ওই ক্লাস 2-3 যোগ অঙ্ক পারো না, তাহলে খালি তুমি বলবে যে পরিসংখ্যান কঠিন। পরিসংখ্যানে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিচ্ছু নাই, সব সহজ জিনিস। সুতরাং এখন আমরা ক্লাস শুরু করব। দেখতে পাচ্ছি যে অনেকেই জয়েন করেছে। তারপর জান্নাতুন নাইম, তিশা, শান্ত, রিহাব, মোস্তফা, তারপর তাসনিম সারা এই ক্লাসে উপস্থিত হয়েছে। আবু বকর বলছে ইউ আর ফানি ব্রো। হ্যাঁ ভাই, একটু মজা করে যদি ক্লাস না করি তাহলে আর কি লেখাপড়ার মজাটা পাবো কই। তো লেখাপড়া যদি তোমার কাছে এরকম এই ঘুমায় 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 পড়াটা হয়, ঝুলে ঝুলে মুখস্থ করা হয়, তাহলে কিন্তু সেটা পড়াশোনা হইলো না। পড়াশোনা হইতে হবে মজা। সো আমরা মজা করে ক্লাসটা করব। সো এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ চলে এসেছে। অনেকে হাই দিচ্ছে। সোহেল রানা, তাসরুল আলম, রনি হুসাইন, আহমেদুল্লাহ, হিমাদ্রি আকন্দ সহ আরো অনেক কিছু। তারপর দেখতে পাচ্ছি যে মাসুম বিল্লাহ এই ক্লাসে আবার উপস্থিত। ওয়ালাইকুম আসসালাম মাসুম বিল্লাহ, তোমাকে দেখতে পেয়ে ভালো লাগছে। তারপর দেখতে পাচ্ছি আমিনুল ইসলাম হচ্ছে হিসাব বিজ্ঞান লাইভ ক্লাস কবে? আমাদের লাইভ ক্লাস কিন্তু প্রত্যেক দিনই এসএসসির জন্য বিভিন্ন বিষয়ের হয়। হিসাব বিজ্ঞান লাইভ ক্লাস কিন্তু কালকেই তুমি পেয়ে যাবে। সুতরাং চোখ রাখো 10 মিনিট স্কুলের পর্দায়। সো অনেকে দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় রাইসা শাম্মা আপু, আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর রাইসা শাম্মা আপু, যার ক্লাস করার জন্য আমরা সবাই উন্মুখ হয়ে থাকি। আপু আমাদের ক্লাসে উপস্থিত। হাই আপু, আশা করি ভালো আছেন আপনিও। তো আমরা এখন ক্লাস শুরু করে দিব। ক্লাস শুরু করার আগে আমি তোমাদের মনে করিয়ে দেব যে ক্লাসে মানুষ যত বেশি হবে তত বেশি কমেন্ট হবে, তত বেশি মজা হবে। এবং ক্লাসে যদি মজাদার করতে চাই আমাদের কি করতে হবে, তাহলে বেশি মানুষ আনার জন্য ক্লাসটা শেয়ার করতে হবে। সো শিগগির এইখানে শেয়ার বাটনে ক্লিক করে তুমি শেয়ার যে পোস্ট দিয়ে ফ্রেন্ড দিয়ে দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাস শেয়ার করা হয়ে গেলে আমরা এখন ক্লাসটা শুরু করে দেব। সো আমাকে একজন জিজ্ঞেস করছে ভাই এসএসসি ম্যাথ কি সৃজনশীল কিনা? হ্যাঁ ভাইয়া, এসএসসি ম্যাথ কিন্তু সৃজনশীল। তুমি কোন দুনিয়ায় থাকো, একটু সচেতন থাকতে হবে যে এসএসসি তে কিন্তু সৃজনশীল ম্যাথ। তারপর দেখতে পাচ্ছি যে রবিউল ইসলাম হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তোমাকে। আহ আমিনুল ইসলাম হচ্ছে ভাই আপনার ক্লাস আমার অনেক প্রিয়। ভাই তুমি আমার অনেক প্রিয় হয়ে গেলে, এই কথাটা বলে আমার তো মনটা খুব ভালো হয়ে গেল যে একজন অন্তত মনোযোগ দিয়ে ক্লাস করে বলছে তার ক্লাসটা বেশ ভালো লাগে। সো এটাই আমাদের চেষ্টা থাকে যে তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং আমাদের ক্লাসে অংশগ্রহণ করবে। সো দ্রুত শেয়ার করো এবং আমাদের শেয়ার করে কমেন্টে জানিয়ে যাও যে তুমি ক্লাসটা শেয়ার করেছো, তাহলে আমি দেখবো যে আসলে কারা ক্লাস শেয়ার করে এবং কারা করে না।
রাইসা শাম্মা আপু আমার সাথে মজা নিচ্ছেন, তিনি বলতেছেন যে আমাকে স্ট্যাটিস্টিক্স শেখাবেন কিনা। তো আমার পরিচয়টা একটু দিয়ে নি, তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে আমি হচ্ছে আওয়ান আফিয়াজ। আওয়ান আফিয়াজ, আমি পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটিতে এবং আমি পড়ছি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, ফলিত পরিসংখ্যান বিষয়, অর্থাৎ পরিসংখ্যান কিন্তু আমার সাবজেক্ট। এবং তোমাদের রাইসা শাম্মা আপু, উনি যে আমার সাথে মজা নিলেন, যে পরিসংখ্যান ওনাকে শিখাতে বলছেন, উনি কিন্তু আমার সাথেই পরিসংখ্যানই পড়াশোনা করেন। আপু মজা নিচ্ছেন, এগুলো কিন্তু ঠিক না। আপনি ইনফারেন্স পারেন না এগুলো বলেন না, ক্লাসে কিন্তু রাইসা শাম্মা আপু সেই লেভেলের কোপাকুপি করেন। সুতরাং এই জিনিসটা উনি আমাদের সাথে মজা নিচ্ছেন। যাই হোক, আপুকে আমরা পাত্তা না দিয়ে আমরা পড়াশোনায় শুরু করে দিই। পরিচয় পর্ব শেষ, এখন পড়াশোনা পর্ব শুরু। এর ফাঁকে যারা এখনো ক্লাস লাইভ শেয়ার করো নাই, শিগগির শেয়ার করো। অনেক অনেক মানুষ থাকা চাই লাইভ ক্লাসে। তো এর আগে এই ক্লাসে আমরা যা লিখবো বা শিখবো, আমরা আমরা বামে লিখে দিই, যেন তোমরা বুঝতে পারো যে এই জিনিসগুলো আসলে তোমার দরকার এবং তোমার তখন ক্লাসে থাকতে হবে, তুমি বুঝো। সো এখন আমরা প্রথমে অজীব রেখা জানবো, তারপর কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি যে বিষয়টা, সেটা পড়বো। তারপর যে 3 প্রকার কেন্দ্রীয় প্রবণতার কথা আমাদের বইয়ে আছে, গড়, মধ্যক, প্রচুরক, এই জিনিসগুলো আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক। তো এর আগে এই যে আমরা যেটা করছিলাম, সেটা হচ্ছে আমরা আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ, এই দুটো জিনিস আমরা গ্রাফ দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে অজীব রেখা। এটা একদম সহজ একটা জিনিস, নামটা এরকম উদ্ভট যদি মনেও হয়ে থাকে অনেকের, দেখবা যে যার নাম যত উদ্ভট স্ট্যাটিস্টিক্সে, সেই জিনিসটা তত সহজ। সুতরাং নাম দেখে কখনো ভয় করবা না। তোরা নাম দেখে কেউ করিস নে ভয়, আড়ালে সহজ জিনিস হাসে, এইরকম এই রবীন্দ্রনাথের কবিতাটা মনে রেখে দিবা, তাইলেই হয়ে যাবে। তো অজীব রেখার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কিছু তথ্য লাগবে। আমি তথ্যটা নিয়ে আসছি এবং তোমরা ততক্ষণে লাইভ ক্লাসে কমেন্ট করে জানিয়ে দাও যে আগের ক্লাস থেকে কোনো প্রশ্ন ছিল কিনা বা অন্য কোনো প্রশ্ন তোমার কাছে আছে কিনা। এবং ততক্ষণে যতক্ষণ আমি লিখছি, ততক্ষণে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিতে থাকো। সো আমার 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50। এটা তো খুব সহজ জিনিস, আমরা শুধু শ্রেণী ব্যবধান গুলো দেওয়া আছে, আমরা লিখে ফেলছি। তারপর কিছু গণসংখ্যা দেওয়া আছে, 8, 12, 15, 18, 7। 8, 12, 15, 18, 7। তো সোজাসুজি হতে হবে, না হলে হবে না আর কি। এটা হচ্ছে 12, 15, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 7। শেষ। তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা আগের ক্লাসে বের করেছি। কি করতে হয়? কিচ্ছু না, শুধুমাত্র যে আমরা যে সারিটা নিয়ে কথা বলছি বা যে শ্রেণী ব্যবধানটা নিয়ে কথা বলছি, ওই শ্রেণী ব্যবধানের সাথে তার আগের শ্রেণী ব্যবধানের গণসংখ্যাটা যোগ করে দিব। কিভাবে? খেয়াল করো, প্রথমটা যখন লিখতেছি আমি কি করতেছি, ভাই এইটার আগে তো কোনো শ্রেণী ব্যবধান নাই, কি হবে? তো যেহেতু শ্রেণী ব্যবধান কিছুই নাই, সুতরাং সেটা কোনো গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি নাই। ফ্রিকোয়েন্সি নাই মানে শূন্য। সুতরাং আমরা এখানে কি লিখবো? 8 যোগ 0, বা আমরা যদি আগে লিখি 0 যোগ 8 সমান সমান 8। শেষ। সুতরাং 0 যোগ লেখার কোনো দরকার হয় না, সুতরাং আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিই। এখন পরেরটা তাহলে কি হবে? পরেরটা আমরা লেখার আগে আমি বলবো, যারা যারা মনে আছে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়, শিগগির কমেন্ট করে জানাই দাও যে ভাই আমি কিন্তু পারি, আপনি পড়ানোর আগেই। সুতরাং আমরা তখন জানবো যে আমাদের ক্লাসে জিনিয়াস কারা কারা আছে। সুতরাং তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আর ততক্ষণে আমরা যারা পারি না তারা একটু হিসাব করি। সো এরপর কি হচ্ছে? 8। 8 তো হইলো, এটার পরে কি হবে? এই 8টা চলে আসবে এখানে, সাথে এইটা যুক্ত হবে, 8 যোগ 12 সমান সমান 20। এবং আবার কি হবে? এই 20টার সাথে এই 15 যোগ হবে, 20 যোগ 15 সমান সমান 35। 35 এর সাথে 18 যুক্ত হবে, সো 35 যোগ 18 সমান সমান কত? 53। এবং 53 যোগ 7, 53 যোগ 7 সমান সমান 60। তো আমরা একটা মজার জিনিস জেনেছিলাম যে ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে শেষে যেটা পাওয়া যায় সেইটাই কিন্তু আমাদের টোটাল গণসংখ্যা। সুতরাং অনেক সময় ক্রমযোজিত গণসংখ্যা বের করার আগে তুমি শেষে এই জিনিসটা বের করে নিতে পারো, অথবা খেয়াল করতে পারো যে এটা আগে বের করার দরকার নাই, আমি জাস্ট ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে থাকি, আস্তে আস্তে আমার শেষ ঘরে এই জিনিসটা বের হয়ে চলে আসবে। এন্ড আমার এটা যোগ করলে আমরা পাবো 60। সো অজীব রেখার জন্য এই জিনিসের কি দরকার? তো অজীব রেখাটা কি করে? অজীব রেখা হচ্ছে যে শ্রেণী ব্যবধান এর যে উচ্চ সীমা বা সর্বশেষ মানটি এবং
যে ক্রমযোজিত গণসংখ্যা, এই দুটি নিয়ে একটা নির্দিষ্ট গ্রাফ হয়। এই দুটি তথ্য ব্যবহার করে আমরা ওই গ্রাফটা আঁকবো। সেটা কিরকম? তো আমরা এখানে অনেকখানি জায়গা আসলে নিয়ে ফেলেছি, জায়গা নাই। তো গণসংখ্যার এই পার্টটুকু বাদ দিই, গণসংখ্যা আমাদের লাগবে না। আমরা এই মাঝখানে এই জায়গাটা সুন্দর করে ছবি আঁকবো যেন দুই পাশ থেকে তথ্যটা তোমরা বুঝতে পারো। তো এইখানে যদি আমরা বলি, তো এখানে কি আমরা দাগ দিচ্ছি, প্রথম হচ্ছে আমাদের 10, তো 10-এ দাগ দিই, 20, 30, 40, 50 করে দাগ দিই, 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50। তো এইভাবে করে দাগ দেওয়া হলো। তারপর কি করবো, এইখানে আমি গণসংখ্যা, এই বরাবর গণসংখ্যা, জনসংখ্যা না গণসংখ্যা, সাবধান, জনসংখ্যা বাড়াই দিও না, গণসংখ্যা বাড়াইও। যাই হোক, তো জনসংখ্যা কি ক্ষেত্রে কি করব আমরা, জাস্ট এখানে আমাদের দাগ কাটা থাকবে, ধরে নিচ্ছি এটা হচ্ছে যেহেতু 60 পর্যন্ত আছে, তো আমরা দিচ্ছি যে 10, 20, 30, 40, 50, 60 এভাবে করে আছে। তো আমরা যদি লিখি ফেলি 40, এটা হচ্ছে 50 এবং এখানে হচ্ছে 60, এইভাবে আমরা দাগ দিলাম। তারপর কি করবো, এই 10-এর ঘরে 8 এইখানে কোথাও একটা হবে, তারপর 20-এর ক্ষেত্রে কোথাও হবে 20 এইখানে কোথাও একটা হবে, তারপর 30 নিচ এই বরাবর কিন্তু হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান খেয়াল রাখবে। তো এই 30 বরাবর 30 পর্যন্ত কত, 35। সুতরাং এগুলো একে একে আমরা যোগ করতে থাকবো, যে আলটিমেটলি দেখবো আমাদের এরকম কিছু একটা চলে আসছে, বা এটা আরেকটু উঁচু হবে। এই তো এইরকম কিছু একটা চলে আসছে। এই পয়েন্ট গুলো আমরা শুধু যোগ করে দিব, যে শ্রেণী ব্যবধানের উচ্চমানটা নিব এন্ড ওই ক্রমযোজিত গণসংখ্যাটা নিব, নিয়ে ওই পয়েন্ট গুলো যোগ যোগ করে দিব, ব্যাস শেষ। এই গোল জিনিসটা মানে গোল দাগ দিয়ে চিহ্নিত করতে হবে না, এটা দেখতে অনেকটা এরকম 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 কিছু একটা হবে। সুতরাং এই জিনিসটা খুব সহজে একা যায়। তোমার কি লাগবে, শ্রেণী ব্যবধানটা লাগবে এন্ড গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যাটা নিবা, দেন ওইগুলো শুধু একটা একটা পয়েন্ট বের, একটা একটা পয়েন্ট বের করবা আর একটা একটা যোগ করে দিবা, একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট একটা পয়েন্ট এভাবে বের করবা, আর জাস্ট একটা একটা পয়েন্ট বের করো আর একটা একটা যোগ করো, ব্যাস শেষ। ক্রমযোজিত গণসংখ্যা শেষ, মানে ক্রমযোজিত গণসংখ্যার যে কার্ভ বা অজীব কার্ভ বলি বা অজীব রেখা বলি, সেটা আমাদের বের করা হয়ে গেল। তো এটা খুবই সহজ জিনিস, নামটা যতটাই অদ্ভুত জিনিস কিন্তু ততটাই সহজ হয়ে থাকে। সুতরাং এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবে, দেখবে যে সবকিছু অনেক অনেক সহজ হয়ে গেছে। তো এই প্রথম পার্টটুকু শেষ। এখন দেখতে চাচ্ছি কোনো কমেন্ট আছে কিনা। সো দেখতে পাচ্ছি একজন বলছে ভাই আমি কিন্তু পারি, উমাইরা লামহা, সাবাস উমাইরা, তুমি পারো জেনে খুব ভালো লাগলো, তবুও তুমি আমাদের ক্লাসে আমাদের সাথে থাকো। মিঠু চন্দ্র বলছে স্যার আপনার ক্লাস বেশ ভালো লাগে, থ্যাংক ইউ তোমাকে মিঠু। তারপর অনেকে দেখতেছি 20 লিখে দিচ্ছে, পারি পারি লিখে দিচ্ছে। রনি হুসাইন, রনি 2বার পারি লিখছে, মানে রনি একবার পারে না, রনি 2বার পারে। যাই হোক রনি, কনগ্রাচুলেশনস। তারপর দেখতে পাচ্ছি যে নীলিমা সুন্দর লিখে দিচ্ছে 20, 35, 53, 60, সুন্দর, ভেরি গুড। ক্রমযোজিত গণসংখ্যা যারা যারা পেরেছো তারা সবাই সুন্দর করে লিখে দিচ্ছ, এই জিনিসটা ভালো লাগতেছে। তুমি যত ক্লাসে অ্যাটেন্টিভ থাকবা তত বেশি তুমি শিখবা। টিচার কি করাচ্ছে সেটা নিজে তখনই বুঝে ওই অনুযায়ী চিন্তা করা শুরু করো ক্লাসের মধ্যেই, তাহলে দেখবা যে টিচারের পড়ানোর সাথে বা ক্লাস যেখানেই তুমি ক্লাস করো না কেন, কলেজ হোক, স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, যেখানে, তাহলে দেখবা যে আস্তে আস্তে তুমি জিনিসটা ধরতে পারতেছো। সুতরাং তোমরা ক্লাসে যত বেশি অ্যাক্টিভ থাকবা তত বেশি ভালো পড়াশোনা বুঝতে পারবা। আরেফিন বাদল জিজ্ঞেস করছে স্যার আপনার বেত কই? এই যে আমার বেত, আমি বেত আনতে পারি না, বেত আনা নিষিদ্ধ, সুতরাং আমি স্কেল নিয়ে আসছি, এইটা নিয়ে কোনো চিন্তা নাই। আইয়ুব খান বলছে যে আমি পারি না তাই দেখছি, খুব ভালো কথা। আমরা যারা কিছুই পারি না আমরা এই ক্লাস করব আর দেখবো। আমি কিন্তু পারি না, তোমাদের পড়াই আর আমি পারি, তোমাদের পড়ানো তোমরা যেই পারো আমি সেই পারি, তোমরা যতক্ষণ পারো না আমিও ততক্ষণ পারি না। তো আমাদের অজীব রেখার এই প্রথম জিনিসটুকু শেষ। এরপর আমাদের আসবে কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা এটা নাম হচ্ছে, এটা রেখে দিই, অজীব রেখা। যাই হোক, কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা এই জিনিসটা স্ট্যাটিস্টিক্সে বা পরিসংখ্যানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ কি, কারণটা আমরা জানবো এই 3টা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। এই নামগুলো আমরা ক্লাস 7-এ কিছু আইডিয়া হয়তো পেয়ে এসেছি, বা অনেকে আগে থেকে একটু চ্যাপ্টারটা পড়ে জেনে গেছি যে এই জিনিসগুলো আসলে কি। বাট এই জিনিসগুলো কেন করা হয়, কেন্দ্রীয় প্রবণতা আসলে কি, কেন্দ্রে কেন যাব, কেন্দ্রে কেন প্রবণ আমরা, খেয়াল করো। আমরা যখন গড় করি তখন আসলে কি করি, আমরা মনে করো আমাদের কতগুলো সংখ্যা আছে, মনে করো 5, 10, 15,
20 কতগুলো সংখ্যা আছে। তো আরো বাড়াই দিই, 5 10 15 20 30, আরো কিছু বাড়াই দিই। এই যে আমার কাছে কতগুলো সংখ্যা আছে, আমরা কি করছি, এগুলোকে মনে করো যোগ করি, জাস্ট যোগ করে দিচ্ছি, সংখ্যাগুলোকে এখন জাস্ট যোগ করে দিচ্ছি, যোগ করে একটা মান পাবো। এই মানটাকে কি দিয়ে ভাগ করবো, যোগফল। যোগফল, যারা যারা যোগটা করে ফেলছো তারা কিন্তু কমেন্টে আমাকে জানাই দাও, ভাই আমি কিন্তু যোগ অঙ্ক সেই পরিমাণে পারি, কমেন্টে জানাই দেবা, আমরা তোমার অ্যান্সার থেকে আমি এখানে বসাই দিব, আমি কিন্তু যোগ অঙ্কটা নিজে করবো না, তোমাদের দায়িত্ব এটা। এবং এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা। সুতরাং এখানে উপাত্ত সংখ্যা লিখতে পারি আমরা। উপাত্ত কি বলেছিলাম একটু মনে করো, সংখ্যাবাচক তথ্য, এটা কোনো কিছুর একটা সংখ্যাবাচক তথ্য ধরে নি, সুতরাং এটাকে আমরা বলছি উপাত্ত সংখ্যা। উপাত্তের যোগফল, ওটাকে উপাত্তের যোগফল, আসলে উপাত্তের যোগফল বা উপাত্ত সংখ্যা হচ্ছে আমাদের গড় বা গাণিতিক গড়। তো এই জিনিসটা আসলে কি করে, এই জিনিসটা কি করার আগে আমি দেখতে চাই কারা কারা কমেন্ট করে এই যোগ অঙ্ক ধুপধাপ করে ফেলছো। একজন বলছে ভাই এটার যোগ হচ্ছে 80, খুব ভালো কথা, আমি তোমাকে বিশ্বাস করছি, অন্ধ বিশ্বাস করছি আমি তোমাকে যে যোগফল তুমি যোগ অঙ্ক করতে পারো। সবাই তোমাকে অন্ধবিশ্বাস করতে হচ্ছে না, দেখা যাচ্ছে যে নীলিমা, আবু আসাদ চৌধুরী, আরিফ রব্বানী, শান্ত, মাসুম বিল্লাহ, শামীম নাসরিন, তাসনিম সারা, আবু বকর, রিফাত হাসান, ওমর, আবু বকর, আবারও অন্তরা হক, ওমর আবারও কমেন্ট করে দিছে, নাইস, খুব ভালো কথা। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আয়মান ভাই আমাদের লাইভ ক্লাসে আবার চলে আসছেন। আয়মান ভাই কিন্তু 10 মিনিট স্কুলের হেডমাস্টারের মতো, সুতরাং হেডমাস্টার স্যার আসছেন, যে সবাই একদম 100% মনোযোগ দিয়ে যত একদম ক্লাস করব আমরা। এবং এই ক্লাস করার ফাঁকে কি করব, আমাদের বাইরে যেসব বন্ধুরা খেলাধুলা করছে তাদেরকে ক্লাসে নিয়ে আসব। এখন ফেসবুকের ক্লাসরুমে বাইরের বন্ধুদের কিভাবে আনবো, বাইরের বন্ধুদের আনার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করে দিব। তুমি লাইভ ক্লাসটা যেই শেয়ার করে দিবা, সেই বাইরের ওই কি বলবো খেলাধুলা করা বন্ধুরা এসে তোমার সাথে দেখবে যে এখানে ক্লাস হচ্ছে, পড়াশোনা হচ্ছে, তারাও ক্লাসে চলে আসবে। সুতরাং ক্লাসটা শেয়ার করো এবং কমেন্টে জানাই দাও যে আমি ক্লাসটা শেয়ার করছি, তাহলে বুঝবো যে তুমি একজন অ্যাটেন্টিভ এবং ভদ্র ভালো ছাত্র। এবং এখানে আমরা জানি 5 5 16 80 যোগফল, মানে এখানে গড় হচ্ছে 16। সুতরাং এই জিনিসটা আসলে কি বোঝায়, এটা বোঝায় যে এই 16 সংখ্যাটা, এটার এই সংখ্যাগুলোর মানের মাঝামাঝি কোথাও একটা আছে। অর্থাৎ এই 16 থেকেই কিছু দূর পরে আছে মনে করো 20, এবং আরেকটু দূরে আছে 30, আবার এই 16 থেকে এদিকে মনে করো 15 আছে, 10 আছে, 5 আছে। সুতরাং এই 16 সংখ্যাটা এদের মাঝামাঝি অবস্থান করছে। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার সাধারণ ধারণাটাই হচ্ছে যে কতগুলো উপাত্ত মাঝামাঝি কোন জায়গায় অবস্থান করছে, মধ্য বা কি বলবো কেন্দ্রের যে এরিয়াটা, একটা বৃত্তের কথা চিন্তা করো, বৃত্তের কেন্দ্রটা, এই সবগুলা বিন্দু কিন্তু কি এই কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে, এই কারণেই কিন্তু ব্যাসার্ধ সমান হয় সব জায়গায়, কারণ সবগুলো বৃত্তের পরিধির উপরস্থ সবগুলা বিন্দু এই কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে, এই কারণেই বৃত্ত হয়। সুতরাং এই রকম কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যে যতগুলা মান আছে সবগুলা এই কেন্দ্রকে ঘিরে ঘুরতেছে, কেউ একটু বেশি দূরে, কেউ একটু কম দূরে, বাট সবগুলা একটা কেন্দ্রীয় মানের চারদিকে কিন্তু আছে। এই জিনিসটা আমরা এই গড় দ্বারা বা মধ্যক দ্বারা প্রচুরক দ্বারা হিসাব করি, এবং এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ কেন্দ্রের দিকে যাওয়ার প্রবণতা বা কেন্দ্রের থেকে কতখানি সরে গেছে বা কতখানি আছে সেই জিনিসটা, প্রবণতাটা আমরা মাপি। সুতরাং ক্লাসের মাঝখানে মাঝখানে আমি কি করব, তোমাদের কমেন্ট গুলো দেখে তোমাদের কাছ থেকে প্রশ্ন আশা করব এবং চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। সাইফুল ইসলাম বলছে খুব ভালো লাগছে আপনার ক্লাস, ভেরি গুড সাইফুল, এখন তাহলে দ্রুত শেয়ারটা করে ফেলাও। তারপর রনি হোসেন বলছে শেয়ার করতেছি, ভেরি গুড। তারপর তানজিলা ফুল অ্যাটেনশন দিয়ে ক্লাস করতেছে। আরিফ রব্বানি স্নিগ্ধ বলছে সে শেয়ার করছে, ভেরি গুড আরিফ, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর এমএইচ মাহমুদ খুব সুন্দর করে উত্তরটা বলে দিচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে কেন্দ্রের দিকে আসার প্রবণতা, এটাও এক প্রকার কারেক্ট উত্তর, অর্থাৎ কেন্দ্রের চারদিকে এর যে অবস্থান, সেই অবস্থানের যে একটা সাধারণ রূপ, সেই জিনিসটাই কেন্দ্রীয় প্রবণতা দিয়ে আমরা মাপি। সেই কেন্দ্রীয় প্রবণতা এখন 3 প্রকার হয়, গড়, মধ্যক, প্রচুরক, আমরা এই 3টা এখন জানবো। তো যারা যারা কমেন্ট করছো আমার ক্লাস ভালো লাগছে, তাদের কিন্তু বারবার বলবো যে কমেন্ট করে এরকম বিভিন্ন প্রশ্ন করো, অনেক কিছু চিন্তা করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে নিয়ে আসো যেন তাদেরও ভালো লাগে। তো আমাদের এই অজীব রেখা জানা শেষ, কেন্দ্রীয় প্রবণতা জানবো। তো আমরা গড়ের যে সাধারণ কনসেপ্ট সেটা সবাই জানি, আমরা কি করি গড়ের ক্ষেত্রে সবগুলো মান যোগ করি, দেন
সেটাকে ওই যতগুলো মান আছে এটা দিয়ে ভাগ করি। এটা খুব নর্মাল কনসেপ্ট, আমরা জানি। তো স্ট্যাটিস্টিক্সে আমরা তো একটা টেবিলের ভিতরে বা একটা সারণীর ভিতরে সবগুলো তথ্য রেখে দিছি। যখন তথ্যগুলো রাখছি তখন কি হয়েছে, আমরা ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা মানগুলো রাখি নাই, আমরা সেটাকে শ্রেণী ব্যবধানের ভিতরে নিয়ে আসছি। তো আলাদা আলাদা মানগুলো তো নাই, অর্থাৎ আমি কোন শ্রেণী ব্যবধান মনে করো 50 থেকে 60 যদি বলি, তো এটার মধ্যে মনে করো গণসংখ্যা আছে 12টা। এখন 12টা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, যে 50 আছে 12টা, নাকি 51 12টা, নাকি 52 12টা, নাকি 53 12টা, নাকি 60 12টা, এরকম নাকি বুঝাচ্ছে যে 55 একটা 60 2টা, এরকম কিরকম আছে আমি তো জানি না। তো এই যে জানি না এই জিনিসগুলো, তাহলে আমি কিভাবে এটার গড় তৈরি করব? এটার জন্য বেশ মজার উপায় আছে, যেটা এখন আমরা শিখব। অর্থাৎ আমাদের যদি আলাদা আলাদা রাশিগুলোর মান না দেওয়া থাকে বা উপাত্তগুলোর মান নাও দেওয়া থাকে, তাও আমরা কিন্তু সুন্দর করে গড় বের করে ফেলবো। তো এই গড় বের করার সহজ যে পদ্ধতিটা আছে বেশ সুন্দর, সেটা আমি এখন লিখে ফেলি। যে প্রথমে আমরা নিব শ্রেণী ব্যাপ্তি, কারণ আমাদের ওটা দেওয়া থাকবে। এই তথ্যগুলো আসলে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানটা আমাদের দেওয়া আছে, আকার দিয়ে দিই। তারপর হচ্ছে শ্রেণী মধ্যমান। তো আমি এই জিনিসগুলো লিখে ফেলি, ততক্ষণে তোমরা ক্লাসে কমেন্ট করো বা ক্লাস শেয়ার করে দাও, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাই দাও। গণসংখ্যা, আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে এই জিনিসটা অনেক জায়গা চলে যাচ্ছে, এটা বেশি ওপাশে না নিই। শ্রেণী মধ্যমানটা এইখানে লিখি, শ্রেণী মধ্যমান। তারপর এটা হচ্ছে গণসংখ্যা, সাবধান এটা কিন্তু জনসংখ্যা লিখে ফেলো না কেউ, গণসংখ্যা। এবং এটাকে আমরা একটা আলাদা ঘর হিসেবে রাখলাম, এখানে কিছু একটা করব, কি করব এটা সিক্রেট থাকি। সুতরাং আমরা এই জিনিসটা পেয়ে গেলাম প্রথমত। সো আমরা কতগুলো মান নিয়ে এসেছি, সেই মানগুলো থেকে আমরা হিসাবটা করব। সো এখানে আছে 25 থেকে 34, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, এবং সবশেষে 65 থেকে 74, 65 থেকে 74। খেয়াল রাখবে যে আমাদের স্ট্যাটিস্টিক্স এর বা পরিসংখ্যানের ক্ষেত্রে একমাত্র একটা জিনিস একটু কষ্ট লাগতে পারে, সেটা হচ্ছে মানগুলো তোলা। বাট একটু চিন্তা করো, তুমি শুধু তোমার প্রশ্ন দেখে মানগুলা খাতায় লিখতেছো, তোমাকে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করতে হচ্ছে না। সুতরাং এটা আসলে কোনো কষ্ট নাই, জিনিসটা কিন্তু মজা। জাস্ট প্রশ্নে উত্তরের একটা অংশ দেওয়াই আছে, আমি জাস্ট তুলে দিচ্ছি। তো ভালোই তো, প্রশ্নে সব প্রশ্ন দেওয়া আছে, প্রায় উত্তরের অনেকটাই দেওয়া আছে, আমার তো কষ্ট কম, শুধু এটা লিখতে হচ্ছে, এই যা। তো আমরা এখানে একটু ঘর করে দিই, এন্ড ঘর করা শেষ। সো শ্রেণী মধ্যমান পড়ার আগে আমরা একটু গণসংখ্যা যেটা দেওয়া আছে সেটাই করি। 5 10 15 20 30, 5 10 15 20 30, 23 না 30। সো এটা আমাদের গণসংখ্যা দেওয়া আছে। সো এখন আমি বলবো যে এইখানে এগুলো সবগুলো যোগ করে কত হয় সেটা আমাকে জানাই দাও কমেন্টে, এবং আমরা এই শ্রেণী মধ্যমান এবং এই রহস্যময় ফাঁকা ঘরটা কি সেটা এখন আমরা দেখি। সো আমরা একটু আগে বলেছিলাম যে এই ঘরে আমি বলছি গণসংখ্যা 5, তার মানে কি এই 25 থেকে 34-এর মধ্যে 5টা সংখ্যা আছে। এখন একটা প্রশ্ন, আচ্ছা ভাই 25 থেকে 35-এর মধ্যে 5টা সংখ্যা আছে, কিন্তু কোন মানগুলো আছে, আমি যে যোগ করব, আমি কি কি যোগ করব, আমি কি 25 যোগ করব, নাকি 26 নিব, নাকি 27 নিব, আমি তো জানি না। যেহেতু জানি না 25 এবং 34, 25 বলবে না না আমাকে নেন ভাই, 34 বলবে না ভাই আমারে নেন। তো তুমি রশি টানাটানি খেলার মাঝখানে আটকে গেলা, তুমি কই যাবা, কি করবা? তুমি কারো দলে যাবা না, তুমি বলবা ভাই আমি নিরপেক্ষ মানুষ, আমি কোনো দিকে যাব না, আমি মাঝখান বরাবর থাকবো। মাঝখান বরাবর থাকার জন্য কি করতে হবে, তোমাকে শ্রেণী মধ্যমান নিতে হবে। শ্রেণী মধ্যমান নির্ণয় করা খুব সহজ, আমরা এই নিম্ন সীমা আর এই ঊর্ধ্ব সীমা এই দুইটা যোগ করে দিব, এ যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, শেষ, কাজ শেষ। সুতরাং 25 আর 29 যদি যোগ করে 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় কমেন্টে জানাও, এবং ততক্ষণে দেখি যে এই সংখ্যাটার মান আসলে কত হয়েছে। আমি যোগ অঙ্ক যেহেতু ভুলে গেছি, তাই কমেন্টে আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই। আমাকে একজন লিখছে যে শামিমা নাসরিন, যদিও সে লিখছে আমি মিম এসএসসি ক্যান্ডিডেট, তাও দেখছি আপনার ক্লাস ভালো লাগে আম্মুর আইডি থেকে। ভেরি গুড,
মানুষ ফেসবুক চালায় অকাজে, তুমি সেখান থেকে এসে আমাদের ক্লাস করছো মনোযোগ দিয়ে, তাও তোমার আম্মুর আইডি দিয়ে। তোমাকে অসংখ্য অভিনন্দন, এবং অভিনন্দন এই ক্লাসে উপস্থিত প্রত্যেককে, এবং তোমাদের সবার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। হ্যাঁ, শ্রদ্ধা এবং ভালোবাসা, কারণ তোমরা ক্লাসে এসে এই এত মনোযোগ দিয়ে শিখছো, জানছো, বিষয়টা কিন্তু খুব সুন্দর। যে শিক্ষা তোমার একদম কি বলবো, গলায় দড়ি দিয়ে তোমার টেনে আনা হচ্ছে না, তুমি নিজের ইচ্ছায় আগ্রহ করে ক্লাসে এসেছো এবং আমাদের সাথে জয়েন করে ক্লাস করছো। এই জিনিসটা বেশ সুন্দর, এটা আমি অলওয়েজ অলওয়েজ প্রশংসা করি এবং বেশ ভালো লাগে। তো অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে যোগ করে আমাকে যোগফল অনেকে বলে দিচ্ছে 80। ভেরি গুড, তোমরা অনেক ভালো যোগ অঙ্ক পারো। আর যারা যারা 60 আর 100 বলছো তারা একটু চিন্তা ভাবনা করো, বা বরং তোমরা দুইজন একত্র হয়ে গড় করে বললো যে কত হয়, তাহলেই হয়ে যাবে। সো এখন অনেকে যোগ বের করে ফেলছে। একজন বলছে 29.5, এটাও দিয়ে বলছে। আর এমডি মাহসিন বলছে সে তার বাবার আইডিয়া, যে এটা মনে হয় তোমার আব্বুর নাম, যাই হোক, সে তুমি বলছে তুমি তোমার আব্বুর আইডি দিয়ে ক্লাস করতেছো। ভেরি গুড, এরকম চাই আমি। সো কথা হচ্ছে এটা যোগ করে আমরা পাবো 29.5। একটু সুন্দর করে লিখি, আমার হাতের লেখা একটু বেশি সুন্দর মাঝে মধ্যে, সো আর একটু সুন্দর করে লিখি আর কি। যাই হোক, সো 29.5 হয়ে গেল। সো এইটা কত হবে? একইভাবে আমরা দেখবো যে এই জিনিসটা হবে 39.5। এখানে একটা ছোট্ট একটা মজাদার বিষয় আছে, খেয়াল করো। 25 থেকে 34 পর্যন্ত কত আছে? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 10টা। যদিও বিয়োগ দিলে 9 হচ্ছে, বাট এখানে সংখ্যা আছে 10টা। সুতরাং শ্রেণী মধ্যমান গুলো আসলে 10 10 করে বাড়তে থাকবে। তুমি একটা হিসাব করো আর দুইটা হিসাব করার পর তোমার আর বাকি একটা করতে হবে না, জাস্ট যতখানি ব্যবধান হয় ওই ব্যবধানটা বরাবর বাড়াই দেবা। সুতরাং এটা হবে 49.5, এটা হবে 59.5, আর এটা হবে 69.5। ধুমধাম শেষ। দেখছো, তুমি জাস্ট এইটা বাইর করছো এন্ড শেষ। আর এটা যোগ করতে আর কতক্ষণই বা লাগে, হাতে অঙ্ক গুণে দুইটা যোগ করা যায়। তো এখন আমরা যে কাজটা করব, আমরা যেটা বলছিলাম যে আচ্ছা ভাই আমি কি 25 নিব না 34 নিব, আমি এই দিকে যাব নাকি এই দিকে যাব, আমি জানি না। তো আমরা কি করবো, মাঝখানে দাঁড়াবো, বলবো থামেন ভাই থামেন, আর মাঝখানে থাকবো। মাঝখানের মানটা কি? 29.5। আমি 29.5 কে নিব, আমি 25 কেও নিব না, আমি 34 কেও নিব না, কোনো গ্যাঞ্জামে যাব না। আমি মাঝখানে থেকে বলবো যে 29.5 কে নিব, যেন কেউ আমাকে পক্ষপাতিত্বের দোষ না দিতে পারে। তো আমরা সেটাই করছি, এটাকে 29.5 অর্থাৎ শ্রেণী মধ্যমান গুলা এই একাধারে নিয়ে গেছি। তো এটাকে আমরা ডিনোট করি এক্স আই দিয়ে। এক্স আই দিয়ে কি বুঝায় একটু পরে আমি আসবো, আগে অঙ্কটা করি। আর এই যে গণসংখ্যা, তো গণসংখ্যা ভাই আছেন, উনি ওনার মতো থাকুন, ওনাকে আমরা বুঝাই এরকম। গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। খেয়াল রাখবে, আমরা যখন এফ আই আর এক্স আই লিখি, এক্স লেখার পর নিচে এটাকে বলে সাবস্ক্রিপ্ট বা ইংরেজিতে টার্মে। তো এইটা নিচে লেখা হয়, অনেকে আবার পাশে এক্স আই এভাবে লিখে দিও না, এটা কিন্তু ভুল, এটা কারেক্ট। আর এফ আই ও এভাবে এফ আই না, এফ এর আইটা এরকম নিচে। এই জিনিসটা একটু মাথায় রাখবে, তাহলে ওই অহেতুক কারণে তোমার খাতায় নাম্বার কাটা যাওয়া থেকে তুমি রেহাই পাবে। যাই হোক, সো এখন আমরা কি করব, আমরা কিচ্ছু করবো না, এক্স আই রেফাই গুণ করে দিব। তো এই গুণ অঙ্কে তো আমি জানি তোমরা অনেক দক্ষ, সুতরাং আমি বলবো যে তোমরা খুব দ্রুত এই গুণগুলো করে আমাকে কমেন্টে জানাই দাও, আমি তোমাদের কাছ থেকে কমেন্ট গুলো দেখি, যেন আমার করতে না হয়। সো আমি হাতে দেখতে পাচ্ছি যে মুস্তাকিম হোসেন ধুপধাপ অঙ্ক করে ফেলছে, সে সব বের করে ফেলছে। রনি হোসেন এগুলো সব বের করে বসে দিয়ে আছে, সাবাস রনি, ভেরি গুড। সো দেখতে পাচ্ছি যে এটা আসছে 147.5। 147.5। তো আমি কিন্তু জানি না, আমি তোমাদের কাছ থেকে সব তথ্য নিয়ে লিখতেছি, তোমরা ভুল করলে তোমার দায়িত্ব, আমার কোনো দোষ নাই। সুতরাং সাবধানে অ্যান্সার দিও। তো এটার পরে কি, এটা তো বলছো। তো এইখানে এটা আসলে আমাকে গুণ করতে হবে না বা ক্যালকুলেটর লাগবে না, কারণ এটাকে 39.5 কে আমি যদি 10 দিয়ে গুণ করি, এই দশমিকটা উঠে চলে যাবে, এখানে থাকবে 395। দেখছো আমি এখানে ম্যাথ পারি একটুখানি। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি দ্বিতীয়টা মুস্তাকিম হোসেন 395 বলে দিচ্ছ, ভেরি গুড। এরপর এগুলা কি, এরপর এগুলা বলতে যদি টাইম লাগে তাহলে তো ভাই হবে না। তো দেখি কে আগে পারে, তুমি আগে পারো না আমি আগে পারি। সেটা হচ্ছে 745.2, 742.5, সরি 742.5। সো এর পরেরটা হচ্ছে 1190.5, 1190.5, এবং সবশেষে 2085.5, 2085.5। আমি কিন্তু আগে আগে বের করে বসে আছি, তোমরা এখনো পারো নাই, হইলো না, হইলো না। যাই হোক, ততক্ষণে তবু অনেকে বের করে ফেলছে, এটা অনেক সুন্দর বিষয়।
আর যারা বাইর করতে পারতেছে না তারা একটা কাজ করো, তারা লাইভ ক্লাসটা শেয়ার করো, যেন তোমার যে বন্ধু যারা বের করতে পারছো তারা লাইভ ক্লাস শেয়ার করে দেখাই দাও বন্ধুকে যে দেখো ক্লাসে কিন্তু আমি অনেক অ্যাক্টিভ, অনেক কিছু পারি, সুতরাং দেখে হলো বন্ধুদের কাছে তোমার দাম বাড়বে আর কি। যাই হোক, আমরা এগুলো পেয়ে গেছি, দেখতে পাচ্ছি যে নীলিমা নীলিমা একদম সবগুলো বের করে অ্যান্সার দিয়ে দিছে, ভেরি গুড নীলিমা। এখন আমরা কি করব, এই জিনিসগুলোকে যোগ দিব। এটাকে আমরা এভাবে প্রকাশ করি, সামেশন। এই যে এই চিহ্নটাকে বলা হয় সামেশন বা যোগফল। এটা কি করে, যতগুলো মান আছে সবগুলোকে যোগ করে। সামেশন অফ এফ আই এক্স আই, ফিক্সি না কিন্তু আবার, এফ আই এক্স আই সমান কত। সো এগুলো আমরা সব যোগ দিব, এগুলো যোগ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4559। সো আমরা এটা পেয়ে গেলাম, এন্ড আমাদের এন আমাদের 80 জানা হয়ে গেল। সো এইগুলো আমাদের জানা শেষ। এটা যেহেতু জানা শেষ, তখন আমরা কি করব, এখন আমরা সেই যে গড়ের কনসেপ্টটা আমরা শিখে এসেছি, যে যোগফল ডিভাইডেড বাই টোটাল সংখ্যা, আমরা সেই যোগফল ডিভাইডেড বাই টোটাল সংখ্যাই করব। অর্থাৎ আমাদের গড়টা হবে গড় সমান সমান কত, এফ সামেশন অফ এফ আই এক্স আই, সাবধানের ফিক্সি করো না আবার, আর ডিভাইডেড বাই এন। যদি এন দিয়ে ভাগ করি তাহলে কত হয়, এটাকে এন দিয়ে ভাগ করলে আমরা পাবো অ্যান্সারটা, এখানে এটাকে ছোট করে লিখি নাহলে আমি অ্যান্সার লেখার জায়গা পাচ্ছি না, n ইজ ইকুয়াল টু 80। তো এটাকে আমরা তখন পাচ্ছি 50। আচ্ছা যাই হোক, আমি বলবো না, এটা তোমরা একটু হিসাব করো তো যে কত হয়, 4559 ডিভাইডেড বাই 80 কত হয়, এটা কমেন্টে জানো, আমি তো আগেই না বলি। সো একজন দেখতে পাচ্ছি মানুষজন অনেক যোগ টোগ করে সব একদম উল্টাই ফেলতেছে এবং ধুপধাপ অ্যান্সার করে দিছে। যাই হোক, এখানে মনে একটা ছোট্ট ভুল আছে, এখানে মনে 0.5 আমি করে ফেলছি, এনিওয়েজ যাই হোক সেটা বাদ। সো এখানে যা থাকবে সেটার অ্যান্সারটা একজন দুইজন না একদম প্রায় অনেকেই অ্যান্সার লিখে ফেলতেছে, সেই অ্যান্সারটা আমি এখান দিয়ে লিখে দিই, সেটা হচ্ছে 56.9875, 56.98, এখানে একটা দশমিক হবে, 56.9875। তো 98 লিখি, আর অত দূর যাওয়ার দরকার নেই। সো আমি কিন্তু ম্যাথ করতেছি না, ম্যাথ করতেছো তোমরা, এন্ড পুরো ক্লাসের সবকিছু তোমরাই করতেছো, তোমরা আমাকে গড় বের করে দিলে এটা। সো আশা করি এখন তুমি বুঝতে পারছো যে কেন আমরা এই শ্রেণী ব্যক্তি থেকে শ্রেণী মধ্যমান নিয়ে গণসংখ্যা দিয়ে গুণ করে দেন গড়টা করি। কারণ কি, আমি 25 কেও নিতে পারছি না, আমি 34 কেও নিতে পারতেছি না, আমি মাঝখানে দাঁড়াই থাকতে চাচ্ছি, আমি কারো পক্ষে যাব না। সো মধ্যমানটা নিব, ওটাকে আমি গণসংখ্যা দিয়ে গুণ করব, দেন আমরা আমাদের গড়টা পেয়ে যাবো। এভাবে করে খুব দ্রুত খুব সুন্দর করে আমরা আমাদের গড় মানে গড়ের অঙ্কগুলো করে ফেলতে পারি। তো এই পার্টটুকু শেষ। তো এই গড়ের অঙ্কের পার্ট শেষ হওয়ার পর আমরা আরেকটা জিনিসে চলে যাব, সেটা হচ্ছে যে গড়ের অঙ্কেই থাকি। গড়ের অঙ্ক আরেক প্রকার আছে, সেটা হচ্ছে ওয়েটেড মিন, বা এটাকে বাংলায় কি বলে, গুরুত্বযুক্ত উপাত্তের গড়। এই বাংলা টার্মগুলো আসলে অনেক কঠিন। গুরুত্বযুক্ত উপাত্তের গড়, যাই হোক এই গুরুত্বযুক্ত উপাত্তের গড়। সুতরাং এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা একটু আগে যে গড়টা করলাম সেখানে আমরা মধ্যমান দিয়ে গুণ দিয়েছিলাম। এই গুরুত্বযুক্ত উপাত্তের গড়ের ক্ষেত্রে সেম ম্যাথ, পুরাপুরি এক, তুমি যদি বইটা খুলে দেখবা একদম সেম ম্যাথ, খালি এক্স সাইজে আমাদের বের করতে হয়েছিল, এখানে তাও বের করা লাগবে না। একটা গুরুত্ব বা ওয়েট বা গুরুত্ব, ওয়েট বা গুরুত্বের মান আমাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে। সেই ওয়েট বা গুরুত্বের মান আমরা খালি ওই আমাদের গণসংখ্যার সাথে গুণ দেব, এবং এফআই এক্সআই করে যেভাবে বের করলাম ওটাকে আমরা এক্সআই বলেছি, আর এখানে ওয়েটকে আমরা ডাব্লিউআই বলবো। দ্যাটস ইট, এইভাবে আমাদের ম্যাথ শেষ। সুতরাং যদিও নাম দুইটা এবং ভিন্ন সূত্র দেখতে সবকিছু হাবিজাবি, বাট জিনিসগুলো একদম সেম সেম জিনিস, এখানে কোনো আলাদা কিছু নাই। সুতরাং তুমি যদি ওইটা পারো, তুমি এইটা চোখ বন্ধ করে পারবা। এখানে আরো তোমার সহজ কাজ, এখানে মধ্যমানও বাইর করা লাগে না, আরো সোজা। সুতরাং আশা করি এই জিনিস তুমি পারবা। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছি
যে আর কোনো কমেন্ট আসে নাই, বা আমার নেট মনে হয় একটুখানি হয়ে গেছে, স্লো হয়ে গেছে, যাই হোক। সো রনি হোসেন বলছে মজাই মজা এখনো। শান্ত আহমেদ বলছে ভাই ব্রেক পাবো না। ভাই শুনো, এই ক্লাসের সুবিধা হচ্ছে যে তুমি যখন ইচ্ছা ক্লাসরুমে ঢুকবা, যখন ইচ্ছা বাইরে যাবা, কোনো অসুবিধা নাই। তুমি যদি ক্লাসে থাকতে চাও, সবার সাথে শিখতে চাও, তাহলে কিন্তু থাকো। আর ব্রেক আমরা কিন্তু ক্লাসের শেষে ছুটির যখন ঘন্টা পড়বে তখন আমরা সবাই ব্রেক পেয়ে যাবো, তখন সবাই ঘুমাইতে চলে যাবো, এন্ড কালকের পরীক্ষা দিতে যাবো আর কি, যদি কেউ এসএসসি পরীক্ষার্থী উপস্থিত থেকে থাকো। সো এভাবে করে আমরা গুরুত্বযুক্ত গড়গুলো আমরা বের করে ফেলতে পারবো, এবং সেটা বেশ সহজ। এবং আমি তোমাদের বলবো, তোমাদের বইয়ের উদাহরণগুলো যদি এখন তুমি দেখো, দেখবা যে এই সেম জিনিস, এই কাজগুলাই করছে। এখন তুমি জানলা কেন করছে, যেহেতু তুমি জেনে গেছো যে এই কাজগুলো কেন করে, সুতরাং তুমি আর তোমার মনে কোনো ঝামেলা থাকবে না যে আচ্ছা এইরকম যে এরকম ভাগ করতেছি, যোগ করতেছি, গুণ করতেছি, এইসব হাবিজাবি করে কি লাভ। সো এখন আমরা জেনে গেছি যেহেতু কি লাভ, সুতরাং আমাদের আর এই চিন্তা নাই। সুতরাং অজীব রেখা শেষ, কেন্দ্রীয় রেখা শেষ, গড়ের ধারণা আমাদের মোটামুটি শেষ। সো এরপর আমরা চলে আসছি মধ্যক। এই জিনিস কি আবার ভাই মধ্যক? তো নামের মধ্যেই লুকিয়ে আছে সব রহস্য। মধ্যক আমরা কটা বাদ দিই, ক বাদ দিলে কি থাকে? মধ্য, মানে মাঝখান। অর্থাৎ আমি এখানেও থাকতে পারি, আমি এখানেও থাকতে পারি, আমি থাকলাম মাঝখানে। সো আমি মাঝখান বা মিডল পজিশনে আছি, মানে মধ্যম অবস্থানে আছি। যেহেতু মধ্যম অবস্থানে আছি, এই মধ্যম অবস্থানটাকে আমরা মধ্যক বলি। মধ্যম অবস্থান মানে কি আবার সংখ্যা বা যোগপত্তর ক্ষেত্রে এসব হাবি যাবি মধ্যক অবস্থানে মানে বাকি। তো এটা আসলে কিছুই না। মনে করো তোমার কাছে কতগুলো সংখ্যা দেওয়া আছে, যে 5 7 1 2 4, 5টা সংখ্যা দেওয়া আছে মনে করো। তো তুমি এখন কি করবা, এটাকে একটু সাজাবা। আইদার তুমি সাজাইতে পারো ছোট থেকে বড়, অথবা তুমি সাজাইতে পারো বড় থেকে ছোট, যেভাবে ইচ্ছা তুমি সাজাও। সাধারণত আমরা ছোট থেকে বড় সাজাই, তাতে সুবিধা হয় অনেকের। তো আমরা যদি সাজাই তাহলে আমরা ভাবো 1 2, তারপর ভাবো হচ্ছে 4, তারপর 5, তারপর 7। জাস্ট আমি এটাকে কি করলাম, সাজায় লিখলাম। সো খেয়াল করো এখানে মধ্যক বা মধ্যম পজিশন বা মাঝখানের পজিশনটা কই? একটু চিন্তা করো, তুমি পারবা, মধ্যক আর পড়ান লাগবে না, মধ্যক তুমি নিজেই জানো। সেটা কি? এই মাঝখানে পজিশন এইটা। কারণ কি? এইটার 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। যেহেতু 5 ঘর, সেহেতু আমরা কি করলাম, 1 2 3 এ গেলাম, যখন এই 4-এর এই জায়গাটায় আছি আমি, তখন আমি এদিকেও যাইতে পারবো 1 ঘর 2 ঘর, এদিকেও যেতে পারবো 1 ঘর 2 ঘর। অর্থাৎ দুই পাশেই সমান সংখ্যক জিনিসটা আছে। একদম মাঝ বরাবর একদম একটা কোপ দিয়ে একদম কেটে দিলাম, এবং তাকে আলাদা করে দিলাম। এই যে কাজটা করলাম, এটাই হচ্ছে মধ্যকের কাজ। সে মাঝখানের অবস্থানটা খুঁজে বের করার চেষ্টা করে। আমাদের যতগুলো সংখ্যাবাচক উপাত্ত থাকে সবগুলো মাঝখানে অবস্থান। অর্থাৎ আমি দুই পাশে হাত যদি বিস্তার করে দাঁড়াই থাকি, তাইলে কি হবে? তাহলে আমার মাঝখানের অবস্থান হচ্ছে আমার মাথা, বা এই যে নাক দেখতে পাচ্ছ, নাক বরাবর। সুতরাং দুই হাত এরকম করে রইলাম আমি, মাঝখানে অবস্থান নাক বরাবর। এই যে নাক বরাবর জায়গাটা, নাকের ডগা বরাবর জায়গা, এই জায়গাটা খুঁজে বের করার কাজই মধ্যকের। সুতরাং আমরা বুঝলাম যে মধ্যকের কনসেপ্টটা কোথা থেকে আসছে, এবং মধ্যক আসলে কি বোঝায়। কিচ্ছু না। গড় কি করে? গড় হচ্ছে মানগুলোর যোগ করে মানের একটা মাঝামাঝি অবস্থান বের করার চেষ্টা করে। মধ্যক বলে ভাই আমি সব মানের মধ্যে নাই, মান যার ইচ্ছা যা হোক, যদি 10টা থাকে এই মাঝখানের পজিশনে কে আছে আমার তারে লাগবে। তো এই পাশে সবগুলো 1 থাকুক, এই পাশে সবগুলো 100 থাকুক, সবগুলো যোগ করে আমার মাঝখানে 50-এর দরকার নাই বা 51-র দরকার নেই, মাঝ বরাবর যে আছে আমার শুধু তারে হলেই হবে। এন্ড মধ্যক সেই কাজটাই করে। তো আশা করি মধ্যকের বিষয়টা বুঝে গেছো। যদি কোনো প্রশ্ন থাকে একদম সাথে সাথে কমেন্ট এর জায়গাটা একদম ফাটায় কমেন্ট করে লিখে ফেলবা। তারপর দেখতে পাচ্ছি যে জাহিদুল ইসলাম বলছে ভাই আমি মিস করলাম ক্লাস। ভাই তুমি ক্লাস মিস করো নাই, ক্লাস আমাদের সব www.10minuteschool.com এ আমাদের লাইভ ক্লাস সেকশনে সব পাবা। তুমি আমাদের ক্লাসের পর চলে যাও, দেখবা তুমি যা চাও না তাও তোমাকে জোর করে দেওয়া হবে। মানে তুমি যা ভাবো নাই তাও আমাদের লাইভ ক্লাস সেকশনে আছে। তুমি শুধু আমাদের ওয়েবসাইটে যাইতে বাকি, তোমার লাইভ ক্লাস পেতে দেরি নাই। সো এরপর দেখতে পাচ্ছি যে নীরব তার বাবার আইডি থেকে ক্লাস করছে। ভেরি গুড নীরব, তুমি তোমার আব্বু যদি জানে তবু কিন্তু মাইন্ড করবে না, কারণ দেখবে তার ছেলে এখন মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছি যে অনেকে লিখতে পাচ্ছে যে সৌমেন পণ্ডিত আর অন্তরা হক, তারা একদম মধ্যক বাইর করে বসে আছে, সাবাস। তারপর মোহাম্মদ মিথু বলছে যে আমার ক্লাস দেখতে বেশ মজা লাগতেছে। ভেরি গুড, আমারও তোমার ক্লাস নিয়ে অনেক মজা লাগতেছে। যেহেতু মজা লাগতেছে সেহেতু যে কাজটা ই করো। ভাই আয়মান ভাই কি আপনার কিছু হয়?
আয়মান ভাইয়া তোমার যা হয়, আয়মান ভাই আমারও তাই হয়। আয়মান ভাই আমাদের সবার ভাই হয়, ঠিক আছে। মজার প্রশ্ন ছিল, আয়মান ভাই আমার কি হয়। যাই হোক, মধ্যকের ক্ষেত্রে আমরা তো বলছি যে মাঝখানের পজিশনটা, তো আরেকটু আগে, তো মাঝখানের পজিশনটা কখন, আমার তো মনে করো এখানে কত ছিল, 1 2 3 4 5, আমি যখন লিখলাম মাঝখানে পজিশন আমি ইজিলি বলে দিচ্ছি। এটা হচ্ছে অনেক সুন্দর 3 হচ্ছে, আর একটু সুন্দর করে লিখি। তো এই 3টা মাঝখানে পজিশন আমরা বলে দিচ্ছি, এই পাশে তো দুইটা দুইটা করে আছে। যদি আমার আর একটা হয়ে থাকে 6 চলে আসে, তখন মাঝখানে কি আছে, এটা তো গ্যাঞ্জাম। মাঝখানে কি আমি 3 বলবো, মাঝখানে কি আমি 4 বলবো, আমি তো বুঝতে পারতেছি না। এই যে বুঝতে পারতেছি না, এই ঝামেলা থেকে আমার মুক্তির জন্য আমার আছে সূত্র। সূত্রটা কি, সূত্রটা দেখে ফেলি। তো মধ্যক নির্ণয়ের যে সূত্র আছে, দুই ভাবে বের করা যায়। এক, উপাত্ত থেকে ওই যে একদম সারণী টারণী অনেক, মানে কি বলবো, দশাশয়ী কাণ্ড করে একদম মধ্যক বাইর করা যায়। অথবা আমরা মধ্যক বাইর করতে পারি আর একটা মজার সূত্র দিয়ে। প্রথমে সহজ সূত্রটা দেখি। মধ্যকের মান হবে, যদি n জোড় হয়, n জোড় হলে, n কি এক্ষুনি বলতেছি, শুধু একটু অপেক্ষা করো। n জোড় হলে মধ্যক n প্লাস n/2 তম পদ না, n যদি বিজোড় হয়, দুঃখিত, n বিজোড় হলে মধ্যক n+1/2 তম পদ। কেন, খেয়াল করো, 1 2 3 4 5। সো এখানে কত আছে, 5টা। 1 2 3 4 5, মোট সংখ্যা আছে 5টা। অর্থাৎ n দ্বারা বুঝাচ্ছে হচ্ছে আমার আসলে উপাত্ত বা আমার সংখ্যা কয়টা আছে। সো n কি বোঝায়, n বোঝায় যে আমার টোটাল কয়টা নাম্বার আছে, কয়টা নাম্বার নিয়ে আমার কাজ। যে যখন n বিজোড়, অর্থাৎ এখানে n কত, 5, তখন আমাদের মধ্যকটা কি আমরা বলতেছি n+1/2, অর্থাৎ 5 যোগ 1 ডিভাইড বাই 2, এটা কত হয়, এই যোগ অঙ্ক ভাগ অঙ্ক আশা করি তুমি পারো। 5 যোগ 1 6/2 = 3। সুতরাং 3 নাম্বার পজিশনে যেই ভাই অপেক্ষা করছেন আমাদের জন্য, সেই হচ্ছেন আমাদের মধ্যক। তো আমরা গুনি 1 2 3 শেষ। এভাবে মধ্যক আমরা পেয়ে গেলাম। তো আমরা একটু আগে বলছি মাঝখানে পদটা মধ্যক, তো আমরা সেটা পেয়ে গেলাম। জ্ঞানজামটা লাগে কই, জ্ঞানজামটা লাগে যখন n হয় জোড়, তখন একটু, হ্যাঁ আচ্ছা ভাই n তো জোড়, এখন কি হবে। n জোড় হইলেও কোনো অসুবিধা নেই। n জোড় হইলে আমরা যে কাজটা করব, n জোড় হলে মধ্যক কি হবে। তো যারা যারা এই জিনিসটা জানো, আমি বলবো যে এই তোমরা একটু চিন্তা করে সূত্রটা আমাকে বলতে পারো কিনা দেখি। ততক্ষণে আমি এখানে সূত্রটা লিখবো আর দেখবো আমি পারি নাকি তুমি পারো, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হোক। আমি যদি খালি সব ক্লাসে লিখে দিই ভাই, এই জোর বিজোর হইলে এটা, জোর হইলে এটা, তাইলে তো আর মজা হয় না। তো দেখতে চাই যে আমার ক্লাসের উপস্থিত শিক্ষার্থীরা তারা বেশি পারে না আমি বেশি পারি। আমার মনে হয় যে আমার চেয়ে তোমরাই বেশি পারো। তারপর একজন কোশ্চেন করছে, ভাই হোয়াট ইজ মিডিয়ান ফ্রিকোয়েন্সি। ওই সব জিনিসে একটু পরের ক্লাসে, একটু পরেই আমরা যাচ্ছি। সো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই কমেন্ট কেউ করতে পারি কিনা। এখনো কেউ উত্তর জানাইতে পারে নাই। একটু ফান একটু পড়া, হ্যাঁ ভাই একটু ফান হচ্ছে, এখন তুমি একটু পড়া করে আমাদের জানাই দাও যে যদি এন জোর হয়, আমি সরে যাই, যদি এন জোর হয় তাইলে মধ্যকের নির্ণয়ের সূত্রটা কি হবে। তো এটা কমেন্ট করে জানাই দাও, দেখি তুমি পারো কিনা। যদি পারো তাহলে তো বুঝবো তুমি অনেক ভালো, আর যদি না পারো তাহলে তো নাই। সো দেখি, অপেক্ষা করি। একজন দুইজন কিন্তু উত্তর দিয়ে ফেলছো, সাবাস, তাদের জন্য অনেক অনেক ভাল লাগতেছে যে তারা একদম ধুপধাপ অ্যান্সার বের করে দিচ্ছে। তো একজন আবার অর্ধেক উত্তর দিছো ভাই, এইমাত্র যে কমেন্ট করছো সে কিন্তু অর্ধেক উত্তর দিছো, সাবধান, অর্ধেক উত্তর লাগবে না, আমার 2টা উত্তর লাগবে। এখানে কিন্তু 2টা জিনিস বিবেচনা করতে হয়, একটু চিন্তা করো। তো অনেক মানুষ কমেন্ট করতেছে n/2 n/2। তো এখানে একটুখানি অনেক হয়ে গেছে যে n/2 না, জিনিসটা যেটা হবে সেটা একটু ভিন্ন রকম। আমি একটু অপেক্ষা করি কেউ পারে কিনা। কেউ এখনো বলতে পারলো না। না, একজন পারছে, পেয়ে গেছি আমি তাকে। সে হচ্ছে নীলিমা। নীলিমা সে বলে দিছে n/2 + n/2 + 1 তম পদ। ভেরি গুড। যদি আমার n জোড় হয় তাহলে মধ্যক হবে n/2 ও n/2 + 1 তম
পদ দুটির যোগফল, না পদ দুটির গড়, যোগফল না গড়। অর্থাৎ যদি আমার n জোড় হয়ে যায়, জোড় হলে কখন হবে 1 2 3 4 5 6। তো আমি এখন n/2 মানে কত, 6টা, মানে তৃতীয় পজিশনের a কে বলবো যে a মধ্যক, নাকি 4 কে বলবো মধ্যক? কারণ 3 এর এই পাশে মাত্র 2টা, বাট ওই পাশে 3টা, আবার 4 এর এই পাশে 3টা কিন্তু ওই পাশে 2টা, তাইলে তো হইলো না। সো আমরা কি করব যে n/2 তম পদ মানে কি, n এখানে কত, n এর জায়গায় 6, সো n/2 তম পদ আমরা কি পাচ্ছি, একটা n/2 তম পদ মানে 3, এই 3 এখানে আমরা পেলাম। খেয়াল করো n/2 আর n/2 তম পদ দুটির গড়, n/2 আর n/2 তম পদের যোগফল বা n/2 তম পদ না, এটা একটু মাথায় রাখবা। আর এইটা 3 আর 4, n/2 + 1 মানে হচ্ছে 4, সুতরাং 1 2 3 4, 3 নাম্বার পদ আর 4 নাম্বার পদ, 3 নাম্বার পদ আর 4 নাম্বার পদ তো পাইলাম ভাই। এরপর আর কিচ্ছু না, এরপর তুমি যোগ অঙ্ক করে ভাগ দিবা। আশা করি এই জিনিসটা পারো তুমি। সেটা কি, 3 + 4 বা ভাগ 2 কত হয়, 3.5। সুতরাং আমাদের মাঝখানে আছে 3.5। এটা একটু বাস্তব রূপটা দেখি, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 1 2 3 4 5 6 এই ছিল, তাই না? আমি 3 কেও নিতে পারছি না, আমি 4 কেও নিতে পারছি না। সো আমরা একটু বুদ্ধি খাটাই। আমরা এখানে আরেকটা কাল্পনিক ভাবে আরেকটা সংখ্যা ধরে নিই 3.5। এরপর আমরা বলি এখানে 4 5 6। সো এখন তোমার আশা করি দেখতে সুবিধা হবে কি হচ্ছে। তো এই 3.5 কে যদি আমরা বিবেচনা করি, তাহলে এর এই পাশেও 3টা আছে, এর এই পাশেও 3টা আছে, সুতরাং এ মাঝখানে আছে এবং এই মাঝখান থেকে দুই দিকেই দূরত্ব সমান। সুতরাং আমরা কি পেলাম, মাঝখানের পজিশনটা পাইলাম। এন্ড মাঝখানের পজিশনের পথটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মধ্যক। কারণ মধ্যকটা আমরা শুরুতেই বলছিলাম কি বুঝায়, মাঝখানের পজিশন। মাঝখানের পজিশন দিয়ে কি বুঝায়, মাঝখানের পজিশনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের মধ্যকটা প্রকাশ করতেছে। সো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবং আমি এখানে কমেন্টে দেখতে চাই যে কে কে পেরেছো। খুবই দুঃখজনক, কয়েকজন ও না, প্রথম দিকে না পারলেও পরের দিকে দেখি সবাই একদম সেই লেভেলের পেরে গেছে। রাশেদ আলম, আবু বকর, অন্তরা হক সবাই পেরে গেছে সবকিছু অনেক সুন্দরভাবে। তামজিদ খান বলছে ইংলিশ ভার্সনের। ভাই আমি চেষ্টা করব ইংলিশ টার্মগুলো বলার জন্য যেন তুমি বুঝতে পারো। তারপর দেখতে পাচ্ছি তামজিদ খান, ইয়েস ভাই পারছি, ইয়েস এই তো ভাই, এই যে পারছি, ইয়েস এই যে এই জিনিসটা বলতে দেখছো তোমার অনেক ভালো লাগছে না? হ্যাঁ, এটা ভালো লাগবে কখন, ভালো লাগবে যখন তুমি ক্লাসে পারবা এবং তুমি ক্লাসে অংশগ্রহণ করে তুমি দেখাচ্ছ তুমি পারতেছো, তখন মজা লাগবে, তাই না? সুতরাং তোমরা কিন্তু অলওয়েজ কমেন্ট করবে এবং ক্লাসটা শেয়ার করবা বেশি করে, যেন অনেক বেশি মানুষ থাকে। কারণ যত বেশি মানুষ থাকবে তত বেশি মানুষের মধ্যে তোমার পারতেও ভালো লাগবে। তুমি মনে করো দুইজনে বসে আছো, খুব পারছো তুমি, অনেক একটা জিনিস অনেক ভালো পারছো, একজন দেখলো, তুমি 100 জনের মাঝে বসে আছো, তুমি যেই পারছো সাথে আরো 99 জন তোমার ভালোটা দেখলো, তখন কি আরো ভালো লাগবে বেশি। সুতরাং এই বেশি ভালো লাগার জন্য ক্লাস শেয়ার করতে হবে বেশি এবং ক্লাসে অ্যাটেনটিভলি অংশগ্রহণ করতে হবে বেশি, তাহলেই তোমার সবকিছু ভালো লাগবে। সো সেই ক্লাস হচ্ছে ভাইয়া দুর্জয় দে বলছে, অনেক ধন্যবাদ তোমাকে দুর্জয় দে। তো এখন আমাদের একজন হচ্ছে ভাই আপনার নাম্বারটা দেন প্লিজ ভাই, এভাবে লাইভে মানুষের নাম্বার চাইও না। তো আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ওয়েবসাইটে চলে যাও, দেখবা যে আমাদের অনেক টিচার সহ ট্রেনিং স্কুলে আমরা যতজন কাজ করি তাদের সবার লিংক আইডি সবকিছু দেওয়া আছে। তো আমাদের সাথে ওখানেই যোগাযোগ করতে পারবা, তোমাদের সাথে আমরা যে কোনো সমস্যা করতে পারবা। প্রয়োজন হলে তোমরা যে কাজটা করতে পারো, লাইভ গ্রুপে তোমরা তোমাদের যে কোনো জিজ্ঞাসা পোস্ট করে দাও এবং যে টিচারের কাছ থেকে জানতে চাও সেই টিচারের নামটা উল্লেখ করে দাও, আমরা সেখানে মেনশন করাবে এবং আমরা যে তোমার উত্তরটা দেওয়ার চেষ্টা করবো সব সময়। সো দেখতে পাচ্ছি যে এরপর ক্লাসে আমরা এখন নেক্সট পার্টে চলে যাব। সো মধ্যকের জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত সারণী হতে মধ্যক। শ্রেণী বিন্যস্ত সারণী হতে মধ্যক মানে তোমাকে একটা সারণী দেওয়া থাকবে, এরকম 1 2 3 4 5 6 এর আকারে সহজ আকারে দেওয়া থাকবে না। এখন মধ্যক কিভাবে বের করব, সো এটা করার জন্য আমাদের কি কাজ করতে হবে, আমাদের একটা সারণী লাগবে। সো আমি সারণীটা লিখে ফেলি, ততক্ষণে তোমরা কি কাজ করবা, ততক্ষণে তোমরা ক্লাস শেয়ার করবা এবং তোমরা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবা।
শেয়ার আর কমেন্ট দুইটা করতে থাকো তুমি, আর ততক্ষণ আমি এই তথ্য সব লিখে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো। সো প্রথমে আমাদের লাগবে শ্রেণী ব্যক্তি। সো এখান দিয়ে লিখি শ্রেণী ব্যক্তি। আবারও বলি যে স্ট্যাটিস্টিক্স এর সব মজাটা হচ্ছে যে এই হিসাব নিকাশ গুলো অনেক সহজ। খালি একটা জিনিস, যে তথ্যটা দেওয়া থাকে সেই তথ্যটা তোমাকে একটু তুলতে 2 মিনিট লেখা লাগবে, এই ছাড়া আর কোনো কষ্ট নাই। স্ট্যাটিস্টিক্স অনেক মজার, অনেক সহজ। তারপর গণসংখ্যা, আর এই মধ্যক বাইর করা তো আরো মজা। গণসংখ্যা, এরপর জাস্ট ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। সো আমরা এইখান থেকে মুছে দিই, কারণ আমাদের এই জায়গাটা এখন কাজে লাগবে। ব্যাস শেষ, আমাদের হাবিজাবি লেখা শেষ। সো এখন আমরা ধিপধাপ করে কয়েকটা শ্রেণী ব্যক্তি লিখে দিই আর কয়টা গণসংখ্যা লিখে দিই। সো কয়টা শ্রেণী ব্যক্তি লিখি আমি? 30 থেকে 35, 36 থেকে 41, তারপর হচ্ছে 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, এবং সবশেষে 60 থেকে 65। আবার 60 থেকে 65 শেষ। জাস্ট গণসংখ্যা লেখা বাকি। 3, 10, 18, 25, 3, 10, 18, 25, 10টা একটু পরে লিখি 25, এবং সবশেষে 8, 6, 8 এবং 6। সো আমাদের তথ্য দেওয়া শেষ। তোমাদের আমি বলবো এখন ধিপধাপ করে আমাকে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে লিখে দাও। তোমরা তো জোর অঙ্ক মানে যোগ অঙ্কে অনেক দক্ষ, সেই তোমাদের দক্ষতা দেখানোর সেই সুযোগ আবারও আমাদের সামনে উপস্থিত, যে কে পারবে যোগ। সুতরাং আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখি যে কে ভালো গান গায়, কে ভালো নাচে। এখন অনুষ্ঠান যেটা হবে সেই অনুষ্ঠানে আমরা দেখবো কে ভালো মতো আগে ক্রমযোজিত গণসংখ্যা আমাকে দিতে পারে। তারপর বোরহান অবলিভিন বলছে যে ভাই অনেক ভালো লাগলো পারার জন্য। হ্যাঁ ভাই, পারলে কার ভাল লাগে না, সবসময় ভাল লাগে। তারপর দেখি বা বশির আহমেদ বলছে ভাই ক্লাসটা প্রথম থেকে কই পাবো? হ্যাঁ, ক্লাসটা প্রথম থেকে পাওয়ার জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে ক্লাস শেষে, এখন না, ক্লাস দিয়ে যাবা না, ক্লাস শেষে যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবা। এন্ড ওয়েবসাইটে এসে এই নিচের দিকের অপশনে 3 নাম্বার, এটা কি লেখা লেখো, লাইভ ক্লাস, ক্লিক করো। ক্লিক করলে আমাদের যত লাইভ ক্লাস আছে আদিকাল থেকে এই কাল পর্যন্ত, এই মহাকালের সব লাইভ ক্লাস এখানে তুমি পেয়ে যাবা। এবং তোমার যত যা কিছু লাগে, এবং এই লাইভ ক্লাস ছাড়াও আমাদের অন্যান্য যে আরো অনেক কিছু আছে, আমাদের স্মার্ট বুক আছে, আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো আছে, সেগুলো তুমি সব পেয়ে যাবা। যাই হোক, আমি দেখতে চাচ্ছি যে কারা কারা ই করছে। তামজিদ খান বলছে ভাই শেয়ারও করছি, ইনভাইটও করছি। ভেরি গুড তামজিদ খান, অনেক ধন্যবাদ তোমাকে। সো আমি দেখতে চাই ক্রমযোজিত গণসংখ্যা কে কে বের করে দিছে। সো আমি তা নিজে যোগ করতেছি না, তোমাদের দিয়ে যোগ করাচ্ছি। সো 3, 13, তারপর 31, তারপর কত 56, তারপর 64, তারপর 70। ভেরি গুড, তোমরা তো সেই লেভেলের যোগ অঙ্ক পারো, তোমাদের আর কোনো চিন্তাই নেই। তুমি যদি খালি যোগ অঙ্ক করতে পারো, বেশ শেষ, স্ট্যাটিস্টিক্স তোমার জন্য 50% সহজ হয়ে গেল। এরপর যে হিসাবটুকু, ওগুলা লাগলে তুমি ক্যালকুলেটরে বসে জটিল পার্টটুকু করে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দেখতে পাচ্ছি অনেকে, শুভাশিস চাকমা, মাসুম বিল্লাহ, মুস্তাকিম হোসাইন, তরিকুল ইসলাম ভুইয়া, তারেক, মোহাম্মদ মহসিন, তানজিমুল ইসলাম, নীলিমা, আবু বকর, সবাই, তাসনিম সারা, সবাই একদম ধিপধাপ অ্যান্সার লিখে ফেলছে। কনগ্রাচুলেশন সবাইকে। তো এইখান থেকে মধ্যক বের করার জন্য এখন আমাদের একটু কাজ করতে হবে। এখন আর একটু খেলাটা একটু জমে গেছে, এখন আর এই সহজ উপায় আর চলবে না। তো এখান থেকে মধ্যক বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে মধ্যক সমান সমান এল প্লাস, তোমাদের বইয়ে যেটা লেখা সেটা হচ্ছে n/2 মাইনাস এফ সি। এগুলো নিয়ে চিন্তা তো হবে না, এক্ষুনি আমি ব্যাখ্যা করব। ইন্টু h/fm, h/fm। এখন ভাই এইসব হাবিজাবি জিনিস কি? এটা আর কিছুই না, এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। এর মধ্যে এল কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। সো ভাই মধ্যক শ্রেণী আবার কি? বা ওই যে একজন কোশ্চেন করছিল আমার মনে আছে যে মিডিয়ান ক্লাসটা আবার কোনটা? মিডিয়ান ক্লাস কিছু না, আমাদের এজন্য সবার আগে যে জিনিসটা লাগবে, এন এর মানটুকু জানা লাগবে। সো এখানে আমরা এন এর মান যেটা পাবো সেটা হচ্ছে অবশ্যই এটা যোগ করে আমরা n = 70 পাবো।
কারণ এই যে ক্রমযোজিত গণসংখ্যার শেষ মানটাই হবে এই n এর মান। সুতরাং আমরা n = 70 পেলাম, তাই না? সো আমরা n কে এখন n/2 এর মানটুকু নেই, n লাগবে না আমাদের। n/2 যদি করি অর্থাৎ 70 কে যদি 2 দিয়ে ভাগ দিই আমরা পাবো 35। ব্যাস শেষ। সো এই 35 তো আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা মিডিয়ান ক্লাস বা মধ্যক শ্রেণী নির্ণয় করব। সো এল সমান সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। সো আশা করি আমার সুন্দর হাতের লেখা সবাই বুঝতে পারছো। সো এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আমরা পেয়ে গেলাম। সো মধ্যক শ্রেণী কোনটা খেয়াল করো, মধ্যক শ্রেণী হবে সেই শ্রেণী যেখানে n/2 + 1 যে মান, সেই মান এর সমান বা তার চেয়ে বেশি ক্রমযোজিত গণসংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ এখানে আমরা 35 পাইছি না, খেয়াল করো। তার মানে কি 35 নাম্বার যে মানে আমাদের অবজারভেশন বলি, বা 35 নাম্বার যে আমাদের সংখ্যাটা বা উপাত্তটা, 35th অবজারভেশন বা 35 নাম্বার উপাত্তটা আমাদের কোথায় আছে বাইর করতে হবে। কারণ আমাদের মধ্যকের কাজ কি, মিডল পজিশন বের করা। পজিশন মোট কয়টা, সংখ্যা যতগুলো ততগুলো, অর্থাৎ 70টা পজিশন। আমার লাগবে 35 নাম্বার পজিশন। 35 নাম্বার পজিশন কই পাবো, এখানে কত, এখানে হচ্ছে 3, কোনোভাবে মুছে গেছিল, যাই হোক এখানে হচ্ছে 3। 3-এর তো 35 এখানে নাই, এটা হচ্ছে 13টা পজিশন এই পর্যন্ত, 31টা পজিশন এই পর্যন্ত, 42 থেকে 47 পর্যন্ত। কিন্তু এই যে 48 থেকে 53 এই ঘরটার মধ্যে কি আছে, এই ঘরটায় 56 দেখতে পাচ্ছি, অর্থাৎ 31 থেকে 56তম পর্যন্ত, অর্থাৎ 32 থেকে 56 নাম্বার যে পজিশন গুলা সেগুলো আছে এই ক্লাসটার মধ্যে। সো আমরা সেইখান থেকে লিখতে পারি যে এল এর মান হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। সুতরাং আমাদের মধ্যক শ্রেণী কোনটা, আমরা পেয়ে গেলাম মধ্যক শ্রেণী এইটা। কারণ এই 35 যেহেতু পাইছি, 35 নাম্বার পজিশন বা 35 নাম্বার পজিশন এই ক্লাসটার মধ্যে আছে। কারণ কি, এই ক্লাসে 31-এর পরে অর্থাৎ 32 থেকে 56 নাম্বার পজিশন এই ক্লাসের মধ্যে আছে। এখন কোন জায়গায় আছে আমরা জানি না, বাট জানি অন্তত যে এই শ্রেণীতে বা এই ক্লাসটার মধ্যে আছে। সুতরাং আমরা লিখতে পারি এল এর মান হচ্ছে আমাদের কত, 48। সো আমরা পেয়ে গেলাম আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ L = 48 জেনে গেলাম। সো আমরা n/2 এর মান জানছি। এফসি জিনিসটা কি, এফসি জিনিসটা খুব সহজ। একবার যে মধ্যক শ্রেণী আমাদের বের হয়ে আসবে, সেই আমাদের বাকি আর কিছু লাগবে না। সুতরাং একটু ধাপটা খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের লাগবে প্রথমে n, ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু করতেছি nটা পাবো আমরা, n কে 2 দিয়ে ভাগ দিব, অর্থাৎ আমরা মাঝখানের পজিশনটা খুঁজতেছি। মাঝখানে পজিশনটা কোথায় পাইতে পারি, আমি পাইতে পারি আমাদের যে 35, যেহেতু এই 35 নাম্বার কোথায় আছে, অর্থাৎ যেটার ক্রমযোজিত গণসংখ্যাটা এই সংখ্যার সমান বা এর চেয়ে বেশি হবে, অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল যেটাকে আমরা বলি, সমান বা তার চেয়ে বেশি কোথায় থাকতে পারি, 56তে। ঠিক আছে, কারণ কি 35-এর কম কিন্তু 31, কিন্তু 35-এর সমান না হলেও 35-এর চেয়ে বেশি হচ্ছে ইমিডিয়েটলি এই পরে 56। সুতরাং এইটা আছে কোথায়, 48 to 53 এর ঘরে। সুতরাং আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 48 হয়ে গেল। সো এরপর আমরা n এর মান জানি কত, 70। n এর মান জানা শেষ। এফসি কি, এফসি হচ্ছে এই যে মধ্যক শ্রেণী, এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। কি, মধ্যক শ্রেণী এটা আগের শ্রেণী, সেইটার ক্রমযোজিত গণসংখ্যা। সুতরাং আমরা যাকে বঞ্চিত করছি, 31-কে পাত্তা না দিয়ে 56-এর দিকে চোখ দিছি, সো তখন এখন আবার আমাদের 31-কে লাগবে, যে না 31 তুমি যাইও না, তোমাকে লাগবে, আমরা 31-কে আবার নিয়ে আসবো। সেই 31টা হচ্ছে আমাদের এফসি। সো 31 এফসি আমরা পেয়ে গেলাম। আর বাকি রইলো কি, এইচ আর এফএম। এইচটা আমরা জানি যে আমাদের শ্রেণী যে ব্যবধান বা দূরত্বটুকু, এই ক্লাসগুলোর মধ্যকার যে ডিস্টেন্স, সেটা। এখানে 30 থেকে 35 আছে। অনেকে বলবা ভাই 35 - 30 মানে তো 5 না, এখানে 30 থেকে 35, একটু এভাবে চিন্তা করো, 30, 31, 32, 33, 34, 35, এখানে কিন্তু 6টা সংখ্যা আছে বা 6টা নাম্বার আছে। সুতরাং আমাদের পজিশন 6টা, এই 6 বলতে হবে আমাদের, কিন্তু 5 বললে হবে না। সুতরাং এখানে এইচ এর ভ্যালু আমি পাচ্ছি 6। এবং সবশেষে আমাদের আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এফএম। এফএমটা কি, এফএম হচ্ছে এই যে আমরা মধ্যক শ্রেণী পেলাম, সে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। সুতরাং আমাদের কি কি কাজে লাগতেছে, আমরা একটু লাল কালি দিয়ে দেখি, তাহলে সুবিধা হবে। সো আমাদের এই এন যে নাম্বার, এটা কাজে লাগতেছে, এটাকে দিয়ে 2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করে আমি মধ্যক শ্রেণী বের করতেছি, মধ্যক শ্রেণীর এই নিম্ন সীমার এই মানটুকু লাগবে।
এই যে মধ্যক শ্রেণী আমাদের এই নিম্ন সীমার মানটুকু লাগবে। এরপর কি লাগবে, মধ্যক শ্রেণীর আগের শ্রেণী, এই যে এটা তো মধ্যক শ্রেণী, আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এবার এই সংখ্যাটা লাগবে। হয়ে গেল আমাদের এটা এফসি। এইচ কি, এই দুইটার মধ্যকার ডিস্টেন্স, এটা আমরা এখান থেকে বলে দিতে পারি। আর কি এফএম, এফএমটা কি, এফএম কিচ্ছু না, এফএম হচ্ছে এই যে নাম্বারটা 25, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা সেটা, এন্ড এফএম এর মান আমরা 25 লিখে দিতে পারি। আমরা একটু অন্য জায়গা দিয়ে জায়গা নিয়ে আসে লিখি, এফ এম ইজ ইকুয়াল টু আমাদের 25। তো এই মানগুলো এখন আমরা এই সূত্রে বসাবো, দেখবা যে অঙ্ক শেষ। তো মানগুলো যদি সূত্রে বসাই, এল হচ্ছে 48 প্লাস n/2 হচ্ছে আমরা বের করছিলাম 35, বা আমরা একটু তবুও সুন্দর করে লেখার জন্য 70/2 লিখি, মাইনাস এফসি কত পাইছি আমি 31, ডিভাইডেড বাই এটাকে গুণ দিব কত দিয়ে, এইচ মানে 6, ডিভাইডেড বাই এফএম কত আমাদের 25। সো এই জিনিসটা এখন তোমরা কি করবা, এটা ক্যালকুলেটর বসায় তুমি মান বের করে আমাকে কমেন্টে জানাই দিবা, আমি তোমাদের কাছ থেকে কমেন্ট থেকে দেখবো। রাইসা নামে একজন তার আব্বুর আইডি ইউজ করতেছে, ভেরি গুড রাইসা, তোমাকে কনগ্রাচুলেশন, তুমি তোমার আব্বুর আইডি দিয়া এসে আমাদের ক্লাস করতেছো, তোমার ক্লাস করার আগ্রহ থেকে বেশ ভালো লাগতেছে। সো অনেকজন কিন্তু মাঝখানে বেশ কিছু ই করে দিছে, একজন অ্যান্সারও লিখে দিছে 48.8। আচ্ছা দেখি কত হয়, বেশ কয়েকটা অ্যান্সার নিই, তারপর দেখি যে কে সঠিক উত্তরটা দেয়। সো বেশ কিছু অ্যান্সার আসতেছে, আমি দেখতে পাচ্ছি যে শান্ত আহমেদ, জিদান চৌধুরী, তানজিমুল ইসলাম, আবু বকর, জেইদ, শুভ, জিসান সহ অনেকেই অ্যান্সার বের করে ফেলছে। তারপর হচ্ছে তামজিদ খান বলছে, ভাই আপনি যদি মাইন্ড না করেন আজকে কি ত্রিকোণমিতি করবেন কিনা। না ভাই, আজকে আমাদের স্ট্যাটিস্টিক্স পর্যন্ত ক্লাস, ত্রিকোণমিতি ক্লাস কিন্তু এর আগে আমাদের হয়ে গেছে, তুমি আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের ত্রিকোণমিতি ক্লাসটা পেয়ে যাবে, সুতরাং ক্লাস শেষে তুমি সেখানে চলে যেও। সো তাসনিম সারা বলছে 48.96, শুভাশিস চাকমা বলছে 48.96। এই তো 48.8 একজনে লেখার পরে তো সবাই জাস্ট কপি আর পেস্ট, কপি আর পেস্ট, এরা মনে হয় নিজে নিজে অঙ্ক করছে। ভেরি গুড তাসনিম সারা, তুমি খুব ভালো কাজ করছো, তুমি একদম কারেক্ট অ্যান্সারটা লিখে দিছো, 48.96 অ্যান্সার হচ্ছে 48.96, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নীলিমা, নীলিমা সহ আরো অনেকেই, জিকে ইফসুন, বেশ সুন্দর তোমার নাম, উচ্চারণ করতে আমি কষ্ট হইলো, খুবই দুঃখিত। এর সবাই অ্যান্সার বের করে দিচ্ছে 48.96। আমার কাছে ক্যালকুলেটর নাই, সুতরাং তোমার ক্যালকুলেটর চেপে যে মানটা পাও সেখানে জাস্ট এটা বসাই দিবা, এটাই হচ্ছে আমাদের জিনিস। সো আমরা এখন শিখে গেলাম কিভাবে আমাদের যদি সারণীয় দেওয়া থাকে তবু আমরা মধ্যক বের করে ফেলবো। সো মধ্যক খুচরা দেওয়া থাকুক আর সারণীতে দেওয়া থাকুক, মধ্যক বের করায় আশা করি আর আমাদের কোনো কনফিউশন নাই। এরপর আমাদের লাস্ট টপিকটা সেটা হচ্ছে প্রচুরক। প্রচুরক গড় যতটা সোজা ছিল আমরা দেখছি মধ্যক আরো সোজা ছিল, প্রচুরক আরো সহজ, প্রচুরক সবচেয়ে সহজ। প্রচুরকটা কি চলো দেখি। তো আমরা প্রথমে নামটা লিখে ফেলি প্রচুরক, তারপর বোঝার চেষ্টা করি জিনিসটা কি প্রচুরক। সো আমরা মধ্যকে ক বাদ দিয়ে দিছিলাম, এখানে আমরা ক কে একটু বাদ দিয়ে দিই, বাকি থাকে কি প্রচুর। প্রচুর মানে কি অনেক। প্রচুরক হচ্ছে যে নাম্বারটা সবচেয়ে বেশি থাকে। মনে করো একটা সহজ উদাহরণ চিন্তা করি, আমাদের আছে গিয়ে 5, 7, 7, 8, 6, 3, 2, 1, 4, 7। সো এইখানে অনেকগুলো নাম্বার আছে। সো এই নাম্বারের মধ্যে সবচেয়ে বেশি বার আছে কোন নাম্বারটা একটু দেখাতো। সো আমরা এখান থেকে যদি, যেহেতু সংখ্যাগুলো কম, সো আমরা এখান থেকে সহজেই দেখতে পাচ্ছি যেখানে 7 একবার, 2বার, 3বার সবচেয়ে বেশি বার আছে, এতবার অন্য কোনো সংখ্যা নাই। সুতরাং যে সংখ্যাটা আমার উপাত্তে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের প্রচুরক। সুতরাং একটু চিন্তা করি, মধ্যক আমরা বলছিলাম যে মাঝখানের পজিশনটা, এখন আমরা মাঝখানের পজিশনে না, এখন আমাদের লাগবে আবার আমরা মানে ফিরে যাব। মানের মধ্যে যে মানটা সবচেয়ে বেশি থাকে সে হচ্ছে আমাদের প্রচুরক। সুতরাং তুমি এভাবে চিন্তা করতে পারো যে তুমি পরীক্ষায় কতগুলো নাম্বার পাইলা, তুমি অঙ্কে 100 পাইলা, তারপর তুমি সায়েন্সেও 100 পাইলা, তারপর তুমি বাংলায় পাইলা 95, ইংরেজিতে পাইলা 92 ধরলাম, তারপর তুমি আর কি আছে সাবজেক্ট, মনে করো বিজিএস বা সমাজ আগে যেটা ছিল সেটা তুমি পাইলা 87।
খেয়াল করো, তুমি 100 পাইছো 2 সাবজেক্টে, মানে এই নাম্বারটা সবচেয়ে বেশি বার আসছে। মোস্ট ফ্রিকোয়েন্ট অবজারভেশন যদি ইংরেজিতে বলি বা বাংলা বলে, সবচেয়ে বেশি বার যে আমাদের উপাত্তটা আমাদের তথ্যে আছে সেটাই হচ্ছে আমাদের প্রচুরক। সুতরাং এটাই হচ্ছে আমাদের প্রচুরক, সবচেয়ে প্রচুর সংখ্যায় যেটা আছে। প্রচুর সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? সবচেয়ে বেশি বার যেটা আছে। এখন একটা প্রশ্ন হইতে পারে, ভাই যদি এখানে 7টা না থেকে এখানে আরেকটা 4 থাকতো তাইলে কি হইতো? তাইলে তো 7ও 2 বার আছে, 4ও 2 বার আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তখন প্রচুরক কি? তখন 4 4 এবং 7 4 দুইটাই যেহেতু 2 বার করে আছে, সুতরাং 7 আর 4 দুইজনই প্রচুরক। সুতরাং একটা ইসে আমরা জানি গড় একটাই হবে, কারণ যোগ করে ভাগ দিলে একটা সংখ্যাই পাবো। মধ্যক মানে মাঝখানের একটা পজিশন বোঝাচ্ছে, সুতরাং ওই মাঝখানের একটা পজিশন মানে একটা মান পাবো। বা প্রচুরকের ক্ষেত্রে যেটা হয় যে প্রচুরক আমাদের 2টা 3টা 100টাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের যদি 5000 সংখ্যা দেওয়া হয়, এর মধ্যে 10 প্রত্যেকবারই 7 বার করে আছে যদি বলি, তো 7টা নাম্বার 10 বার করে আছে, যে কোনো 7টা নাম্বার। তো তাহলে আমাদের ওই 7টা নাম্বারই হচ্ছে আমাদের প্রচুরক, কারণ ওটা সবচেয়ে হাইয়েস্ট সংখ্যক বার আছে। সুতরাং প্রচুরক একাধিক থাকতে পারে, এটা কিন্তু অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ ভাই, প্রচুরক কি একাধিক থাকতে পারে কিনা। সুতরাং আমরা এখন জেনে গেছি প্রচুরক একাধিক থাকতে পারে। এবং আমরা কমেন্টে দেখতে পাচ্ছি যে অনেক মানুষজন ডিরেক্টলি ক্লাসে অ্যান্সার লিখে দিচ্ছে। জি কে ইফসন তার নামের সঠিক উচ্চারণটা লিখে দিচ্ছে, অনেক ধন্যবাদ ভাইয়া। আমার প্রথমে ভুল হয়ে গেছিল, এখন আমি সঠিক উচ্চারণটা জেনে গেলাম। যাই হোক, অনেক 7 7 7 7 7 7 7 7 করে লিখছে, ভেরি গুড। এরপরের অ্যান্সারটাও লিখে দিচ্ছে মানুষজন, সেটা হচ্ছে গিয়ে 100 100 100, ভেরি গুড। তারপর 7 আর 4 7 আর 4, সবাই একদম দীপদাপ অঙ্ক করে দিচ্ছ। এটা কিন্তু খুব ভালো, তোমরা ক্লাসে অংশগ্রহণ করতেছো এন্ড বলছো যে তোমরা বুঝতেছো পড়া এবং সবকিছু পেরে যাচ্ছ। সুতরাং আমরা প্রচুরকের আইডিয়াটা পেয়ে গেলাম। এখন প্রচুরকেও ওরকম সারণী থেকে ম্যাপ করতে দিতে হইতে পারে। আমরা একটু আগে মধ্যক শ্রেণী যেভাবে বের করছি, প্রচুরক শ্রেণী একইভাবে বের করব। সেটা কি? মধ্যক শ্রেণী বলছি ওই যে n/2 যে মানটা হবে সেই মান বা তার চেয়ে বেশি ক্রমযোজিত গণসংখ্যার ঘরটা, তেমনি ভাবে আমরা প্রচুরক শ্রেণীর জন্য আরো সহজ ভাবে দেখতে পারি। এটা অনেক সহজ, প্রচুরকটা হচ্ছে আরো অনেক সহজ। এটা তুমি দেখলেই হাসবা যে ভাই এটা নিয়ে এতক্ষণ আপনি কথা বলতেছেন কেন। সো আমরা কতগুলো শ্রেণী ব্যবধান বিবেচনা করি। সো এই শ্রেণী ব্যবধান 31 থেকে 40 এবং লাস্টে 41 থেকে 50। তো শ্রেণী ব্যবধান এগুলার আমরা করেসপন্ডিং কতগুলো গণসংখ্যা চিন্তা করি। সো এইটা আছে মনে করো গত 5 বার, এটা আছে 26 বার, এটা আছে গিয়ে 13 বার, এটা আছে 21 বার। সো বা এটা আছে 12 বার, 21 বেশি বড় হয়ে যায়, যাই হোক 12 বার আছে। সো আমাদের এখানে প্রচুরক শ্রেণী কোনটা? যেই শ্রেণী ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা আছে সেইটাই আমাদের প্রচুরক শ্রেণী। সুতরাং এটা তো গণসংখ্যার ঘর, গণসংখ্যা, আর এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। সুতরাং যেই শ্রেণীতে আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা সেটাই আমাদের প্রচুরক শ্রেণী। সুতরাং প্রচুরক শ্রেণী যদি জানি, প্রচুরকের যে বাকি সূত্রটা আছে ওটা বের করা তোমার জন্য এখন পানি ভাত ব্যাপার। ওটা তুমি, আমি যদি দেখাই তুমি বলবো ভাই আপনি অহেতুক এই সহজ জিনিস কেন দেখাচ্ছেন। এখন তুমি যদি বইটা খোলো, সূত্রটা দেখো, দেখবা যে 1 সেকেন্ডে তুমি সূত্রটা পেরে গেছো। সূত্রটা দেখতে অনেকটা এরকম, প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। F1 F2 কি? F1 F2 হচ্ছে এই যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা সেটা থেকে এইটার বিয়োগফল, এবং F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা সেটা থেকে এইটার বিয়োগফল, মানে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। এরপরে H কি? শ্রেণী ব্যবধান বা দূরত্বটুকু। তো আমরা এটাও জানি। L কি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। সবকিছু জানি, আমাদের বের করার কোনো বিষয় না, এটা ইজিলি বের করে ফেলতে পারবো, তোমরা নিজেরাও পারবা। সো আমরা এই পুরো স্ট্যাটিস্টিক্স এর ক্লাসটায় দেখতেছি যে আমরা জানলাম গড়, মধ্যক, প্রচুরক মানে সেন্ট্রাল টেন্ডেন্সি। এর আগে আমরা জানছি যে কিভাবে আমরা গণসংখ্যা সারণী করি, এবং সর্বপ্রথমে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা জানছি, সেটা কি? কেন আমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান পড়বো। সুতরাং এখন আমরা এই সবগুলো জেনে গেছি। তুমি যদি এখন এই কনসেপ্ট গুলো থেকে তোমার বইটা খুলে বসো, দেখবা যে সবকিছু তোমার কাছে একদম অনেক সহজ লাগতেছে, তুমি সব ইজিলি পেরে যাচ্ছ। সুতরাং আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই খুব ভালো মতো পড়াগুলো বুঝে গেছো।
এবং এগুলা বাসায় প্র্যাকটিস করবা, কারণ অঙ্ক ভালো করার জন্য চর্চার কোনো বিকল্প নাই। তুমি যত বেশি চর্চা করবা তত দ্রুত তুমি ম্যাথ গুলো করতে পারবা। হ্যাঁ, তুমি ম্যাথ পারবা বুঝলে, বাট তোমার টাইম লাগবে, বাট প্র্যাকটিস বেশি থাকলে অনেক দ্রুত পারবা। সুতরাং সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আবার দেখা হবে। আল্লাহ।